কি রে রিয়া, আমার রুমে এসে দরজা আটকাচ্ছিস কেন? তারপর রিয়া স্বাধীনের কলার ধরে চিৎকার করতে লাগে। প্লিজ বোন, এরকম করিস না। কে কোথায় আছো? বাঁচাও বাঁচাও, রায়হান ভাই আমাকে শেষ করে ফেললো। এমনিতেই আমাকে কেউ পছন্দ করে না, তার উপর তুই আমাকে এরকম মিথ্যা অপবাদ দিস না। তুই প্রত্যেকবার স্কুলে টপ করিস, আমার থেকে ভালো রেজাল্ট নিয়ে আসিস, সকলের কাছে তোর নামে বাহবা হয়, এটা আমি সহ্য করতে পারছি না। আমি আর স্কুলে টপ করব না, ইভেন আমি স্কুলটাই ছেড়ে দিব, তাও এরকম মিথ্যা অপবাদ দিস না আমাকে। কে কোথায় আছো? বাঁচাও বাঁচাও আমাকে। প্লিজ বোন, এরকম করে চিৎকার করিস না, সবাই চলে আসবে এখানে। তো সবার আসার জন্যই তো আমি চিৎকার করছি। হঠাৎ দরজা কড়ানোর শব্দ পেয়ে রিয়া রায়হানকে জড়িয়ে ধরে খাটে শুয়ে পড়ে। একটু পর দরজা ভেঙে রায়হানের বাবা মা আঙ্কেল আন্টি রুমে ঢুকে পড়ে। রুমে প্রবেশ করে রায়হান আর রিয়াকে এইরকম অবস্থায় দেখে মুহূর্তে রেগে যায় তারা। তারপর রায়হানকে রিয়ার ওপর থেকে কলার ধরে তুলে এনে তার বাবা ঠাস ঠাস করে থাপ্পড় লাগিয়ে দেয়। আমি তোকে এই শিক্ষা দিয়েছিলাম, শেষমেশ কিনা নিজের ঘরের মেয়েকেই তুই। ছি, ভাবতেও লজ্জা করছে আমার। বাবা প্লিজ বোঝার চেষ্টা করো, আমি রিয়াকে। রায়হানের কথা বলা শেষ না হতেই তার বাবা আবারও ঠাস ঠাস করে থাপ্পড় লাগিয়ে দেয় তার গালে। চুপ, একদম চুপ, তুই আর একটা কথা বলবি না, বেরিয়ে যা এখনই আমাদের বাড়ি থেকে। তারপর রায়হান তার বাবার মুখের সামনে আর কোনো কথা না বলে তার রুমে গিয়ে কাপড় চোপড় গোছাতে লাগে। একটু পর রায়হানের আন্টি রায়হানের রুমে ঢুকে রায়হানের পেছন থেকে রায়হানকে উদ্দেশ্য করে বলতে লাগে, দেখ বাবা, আমি তোকে সেই ছোট থেকে মানুষ করেছি, আমি জানি তুই কখনোই এই কাজ করতে পারিস না। হঠাৎ পেছন থেকে এই রকম কণ্ঠ শুনে রায়হান পেছনে ঘুরে তার আন্টিকে দেখতে পেয়ে জড়িয়ে ধরে কান্না করতে লাগে আর বলতে লাগে, তুমি আমার নিজের মা না, তুমি আমার নিজের বাবা না, কিন্তু দেখো আমার নিজের বাবা আমাকে চিনতে ভুল করলো। যা হয়েছে বাবা ভুলে যা। কই যাবি? এমন কাপড় চোপড় গোছাচ্ছিস কেন? আজকে ফুটবল খেলতে গিয়েছিলাম, ওখানে ঢাকার একটা ক্লাবের মালিক বসে আমাদের খেলা দেখছিল। তার নাকি আমার খেলা অনেক পছন্দ হয়েছে আর আমাকে তার ক্লাবে যাওয়ার জন্য বলেছে। এখন ঢাকা চলে যাব। রায়হানের মুখ থেকে এই রকম কথা শুনে রায়হানের আন্টি তার রুমে গিয়ে তার ব্যাগ থেকে কিছু টাকা বের করে রায়হানের উদ্দেশ্যে বাড়িয়ে দেয়। আর রায়হানের আন্টি রায়হানকে উদ্দেশ্য করে বলতে থাকে, এই নে বাবা, সামান্য কিছু টাকা, জানি না এই টাকা দিয়ে তোর কতদিন চলবে, তাও তোর কাছে রাখ, প্রয়োজনে তোর কাজে লাগবে। তারপর রায়হান তার আন্টির কাছ থেকে টাকাগুলো নেয়। অন্যদিকে রিয়া মনে মনে ভাবছে, যাক, আজ থেকে তাহলে আপদটা বিদায় নিল। ওর জন্য কত নাই অপমান সহ্য করেছি আমি। সবার অবহেলিত ছেলে হয়েও বারবার ক্লাসে টপ করতো, সবাই তাকে বাহবা করতো। আজ থেকে কলেজের টপ আমিই হব, আর আমার বাহবা সবাই করবে। অন্যদিকে রায়হান ব্যাগ গোষ্ঠীর বাসা থেকে বেরিয়ে যায়। যাওয়ার সময় তার বাবাকে উদ্দেশ্য করে রায়হান বলে যায়, তুমি হয়তো কোনো কিছু ভুল দেখে আমাকে অপমান করলে, বাড়ি থেকে তাড়িয়ে দিলে। এই তুমি একদিন আমার জন্য হাই হাই করবে। আর মা, কখনই আপনাকে আমি সৎ মা ভাবিনি, সবসময় আমি নিজের মাই ভাবতাম আপনাকে। আর আপনি আমার সাথে কেমন ব্যবহার করতেন তার নাই বললাম। কথাটা বলেই বাড়ি থেকে বের হয়ে যায় রায়হান। পিছে পিছে আসে তার আন্টি বা বড় মা। পেছন থেকে রায়হানকে উদ্দেশ্য করে রায়হানের আন্টি বলতে লাগে, শোন বাবা, আমার নাম্বার তো তোর কাছে আছে, কখন কি হয় আমাকে ফোন করে জানাবে। আমি কিন্তু তোর চিন্তায় থাকবো বলে দিলাম। ওকে আন্টি, আমি ঢাকায় গিয়ে তোমাকে ফোন করব। তারপর রায়হান বাসা থেকে বের হয়ে একটা রিক্সা নিয়ে সিরাজগঞ্জ বাস স্টেশনে চলে যায়। তারপর বাস স্টেশন থেকে ঢাকার একটা টিকিট কেটে বাসে উঠে পড়ে রায়হান। এবার আসুন আপনাদেরকে রায়হানের পরিচয় জানিয়ে দেওয়া যাক। রায়হান হচ্ছে আফজাল চৌধুরীর প্রথম স্ত্রীর সন্তান। রায়হানের যখন জন্ম হয় তখন রায়হানের মা মারা যায়। এরপর থেকে রায়হানকে রায়হানের বাবা দেখতেই পারেন, শুধু অবহেলা আর অপমান করে। কিন্তু অন্যদিকে রায়হানের বড় মা অর্থাৎ আন্টি রায়হানকে অনেক ভালোবাসে। ছোট সময় যখন রায়হানের মা মারা যায় তখন রায়হানকে সেই কোলে পিঠে মানুষ করেছে। বাস ছাড়তেই রায়হান একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে মনে মনে ভাবতে লাগে, হে আল্লাহ, আমি কি ভুল করেছিলাম যে ছোট থেকে আমাকে অবহেলা সহ্য করতে হয়েছে, শেষে কিনা আমাকে বাড়ি থেকে বের করে দিল। রায়হানের এমন ভাবনার মাঝে তার পাশের সিটে একটা ছেলে এসে বসে পড়ে।
ছেলেটার দিকে একবার রায়হান তাকিয়ে আবারও ভাবনার জগতে ঢুকতে যায়। আচ্ছা, তাহলে এখন আমি কোথায় যাব? তখনই রায়হানের মনে পড়ে গেল সেই লোকটার কথা, যে লোকটা তাকে বলেছিল তার ক্লাবে এসে ফুটবল খেলার কথা। অমনি পকেট থেকে মানিব্যাগটা বের করে দেখে তার মাঝে ওই লোকটার কার্ড আছে। একটু পর ঢাকায় এসে পৌঁছায় রায়হান। বাস থেকে নেমে স্বাধীনতা চায়ের দোকানে গিয়ে চা রুটি খেয়ে নেয়। স্বাধীনকে উদ্দেশ্য করে চাওয়ালা বলতে লাগে, কি বাবা, ঢাকায় সময় নতুন নাকি তুমি? হ্যাঁ আঙ্কেল, তা আপনি কেমনে বুঝলেন? বুঝি সব বুঝি। আমিও প্রথমে এসেছিলাম ঢাকায় তোমার মতোই ঠিক এরকম হয়ে। তারপরে চাওয়ালার সাথে আরও কিছু কথা বলে রায়হান মানিব্যাগ বের করে কলেজে থাকা নাম্বারে কল করে। প্রথমবার ফোন বাজলে কেউ রিসিভ করে না, দ্বিতীয়বার ফোন দিলেই ফোন রিসিভ করতেই এই পাশ থেকে রায়হান বলতে লাগে, আসসালামু আলাইকুম আঙ্কেল, আমি রায়হান। কোন রায়হান? চিনতে পারলাম না তো। আঙ্কেল, আপনি যে সিরাজগঞ্জে খেলা দেখতে এসেছিলেন আর আমার খেলা পছন্দ হয়েছিল, আর আপনি আপনার ক্লাবে যোগ দিতে বলেছিলেন, আমি সেই রায়হান। ও, এখন চিনতে পারছি। তাহলে তুমি সেই রায়হান? জি আঙ্কেল। তা কি মনে করে আমাকে ফোন করলে? আঙ্কেল, আমি আপনার প্রস্তাবে রাজি আছি, আমি আপনার ক্লাবে খেলতে চাই। আচ্ছা, তাহলে তো তোমার ঢাকায় আসতে হবে। আর তুমি তো বলেছিলে ঢাকায় আসবে না। না মানে আঙ্কেল, আমি ঢাকায় এসেছি, আর ঢাকায় তেমন কিছু চিনি না, যার কারণে বাস স্টেশনে বসে আছি। তাহলে তুমি ওয়েট করো, আর কোন বাস স্টেশনে আছো সেটা বলো, আমি তোমাকে যেয়ে নিয়ে আসছি। আঙ্কেল, আমি গাবতলী বাস টার্মিনালে আছি। তাহলে তুমি ওইখানে 5 মিনিট ওয়েট করো, আমি আসছি। একটু পর একটা গাড়ি এসে রায়হানের সামনে ব্রেক করে। গাড়িটা থেকে বের হয় সেই লোকটা। তারপর রায়হান লোকটার কাছে গিয়ে কিছু কথা বলে গাড়িতে ওঠে লোক। রায়হানকে উদ্দেশ্য করে বলতে লাগে, তা হঠাৎ ঢাকায় এলে কি মনে করে? তোমাকে তো অনেকবার বলেছিলাম, তুমি তো বলেছিলে যে আমি গ্রাম ছেড়ে কোথাও যাব না। তা হঠাৎ করে এমন সিদ্ধান্ত নিলে যে? তারপর রায়হান লোকটিকে শুরু থেকে শেষ পর্যন্ত বলতে লাগে। রায়হানের মুখ থেকে এইরকম কথা শুনে অনেকটাই অবাক হয় লোকটা। তারপর রায়হানকে উদ্দেশ্য করে লোকটা আবারও বলতে লাগে, আচ্ছা বাবা, তোমার বাবা তো তোমাকে বিশ্বাস করতে পারতো, তোমার সৎ মা তো তোমাকে বিশ্বাস করতে পারতো, কিন্তু তারা কেন তোমাকে বিশ্বাস করেনি? লোকটার মুখ থেকে এই রকম কথা শুনে একটু গম্ভীর নিঃশ্বাস ফেলে লোকটিকে উদ্দেশ্য করে রায়হান বলতে লাগে, আসলে আঙ্কেল, আমার বাবা মা একে অপরকে ভালোবেসে বিয়ে করেছিল, আর আমার জন্ম হবার সময় আমার মা মারা যায়। তারপর থেকে বাবা আমাকে দেখতে পারে না। মা মারা যাওয়ার 1 বছর আমার কাছে বাবা একটু আসেনি। আমাকে ছোট থেকে বড় করেছে আমার চাচি, বড় মা। 1 বছর পর বাবা বিয়ে করে, কিন্তু সেই সৎ মাও আমাকে ভালোবাসে না, ইভেন দেখতেও পারে না। সবার অবহেলা সহ্য করে ধীরে ধীরে বড় হয়েছি ওই বাড়িতে। চেয়েছিলাম বাইরে ছেড়ে কোথাও যাব না, ছোট থেকে বড় হয়েছে এখানেই মরব, কিন্তু মিথ্যা একটা অপবাদ দিয়ে বের করে দিয়েছে আমাকে বাড়ি থেকে। স্বাধীনের মুখ থেকে এই রকম কথা শুনেই লোকটি একটু চিন্তিত কণ্ঠস্বরে স্বাধীনকে উদ্দেশ্য করে বলতে লাগে, আচ্ছা বাবা, তোমাকে শুধু শুধু এই মেয়েটা মিথ্যা অপবাদ কেন দেবে? আসলে আঙ্কেল, আমি আরও একই কলেজে পড়তাম। আমার লেখাপড়ার খরচ আমি নিজে জায়গায় জায়গায় খেলাধুলা করে যে টাকা পেতাম, সে টাকা দিয়ে আমার লেখাপড়ার খরচ হয়ে যেত। আমি আর আমার চাচাতো বোন ছিলাম একই ক্লাসে। প্রত্যেকবার আমি কলেজে টপ করতাম, আর আমার চাচাতো বোন কলেজে সেকেন্ড হইতো। সেই থেকে ও আমার উপর ক্ষিপ্ত হয়ে আছে। আর দেখেন আঙ্কেল, ও এখন সফল আমাকে ওর বাড়ি থেকে বের করে দিয়েছে। রায়হানের মুখ থেকে এরকম কথা শুনে লোকটি অনেকটাই বাকরুদ্ধ হয়ে যায়। গাড়ি চলছে তার আপন গতিতে। রায়হান জানালা দিয়ে ঢাকা শহরের বড় বড় বিল্ডিংগুলো দেখছে। রায়হানকে চুপ থাকতে দেখে লোকটা রায়হানকে উদ্দেশ্য করে বলতে লাগে, তাহলে বাবা, এখন তুমি কোথায় থাকবে, কি খাবে, কি করবে, কিছু তো জানো? ঢাকা শহরে যখন এসেছি আমার অনেক বন্ধু বলেছে ঢাকার কোনো কাজের অভাব নেই। আপনি যদি একটা কাজের জোগাড় করে দিতেন আর টাকার জন্য যদি একটা জায়গা জোগাড় করে দিতেন, তাহলে অনেকটাই উপকৃত হতাম। রায়হানের মুখ থেকে এমন কথা শুনে লোকটা একটু চিন্তা করতে লাগে। পরক্ষণেই নিজেকে সামলে নিয়ে লোকটি স্বাধীনকে উদ্দেশ্য করে বলতে লাগে, আমি তো তোমার খেলা দেখছি, তুমি অনেক ভালো ফুটবল খেলো। তোমাকে ভালো করে ট্রেনিং করালে তুমি ভালো কিছু করবে, এটা আমি আশাবাদী। আর শোনো, তোমার কোনো কাজ করতে হবে না। তুমি টুর্নামেন্ট খেলে ম্যান অফ দ্য ম্যাচ হতে পারলে অনেক টাকা পাবে, যা দিয়ে তুমি অনায়াসে চলতে পারবে। আর হ্যাঁ, তোমার থাকা নিয়ে চিন্তা করতে হবে না, তুমি আমার বাসায় থাকবে আর আমার ক্লাবের হয়ে জায়গায় জায়গায় খেলতে যাবে।
লোকটির মুখ থেকে এমন কথা শুনে রায়হান একটু মুচকি হেসে লোকটিকে উদ্দেশ্য করে বলতে লাগে, অনেক অনেক ধন্যবাদ আপনাকে আঙ্কেল। আরে ধন্যবাদ দিতে হবে না, তুমি শুধু কথা দাও তোমার বেস্টটা ট্রাই করবে আর আমাদেরকে জিতিয়ে নিয়ে আসবে তুমি। ইনশাল্লাহ আঙ্কেল, আমি আমার বেস্টটা দেওয়ারই ট্রাই করব। কথা বলতে বলতে হঠাৎ করে গাড়িটা বন্ধ হয়ে যায়। গাড়ি অনেকবার স্টার্ট দিলেও স্টার্ট নেয় না। তখন রায়হান তার আঙ্কেলকে উদ্দেশ্য করে বলতে লাগে, কি হয়েছে আঙ্কেল? দেখো না বাবা, গাড়িটা স্টার্ট নিচ্ছে না। অনেক চেষ্টা করার পরও গাড়ি স্টার্ট নেয়। গাড়ি থেকে নেমে লোকটা রায়হানকে উদ্দেশ্য করে বলতে লাগে, আচ্ছা বাবা, আমার বাসায় এখান থেকে 5 মিনিটের পথ হেঁটে গেলে। ড্রাইভার গাড়িটা সরিয়ে নিয়ে যাবে, চলো আমরা হেঁটে যাই। তারপর রায়হান গাড়ি থেকে নেমে হাঁটতে লাগে। রায়হান আর তার আঙ্কেল আর ফুটপাথ দিয়ে হাঁটছিল আর রায়হানের সাথে কথা বলছিল। হঠাৎ পেছন থেকে একটা ছেলে এসে আঙ্কেলের হাত থেকে ফোন নিয়ে দৌড় দেয়। তার পিছু পিছু রায়হান দৌড় দেয়। কিছু দূর যাওয়ার পর রায়হান চোরটাকে ধরে ফেলে। তারপর রায়হান চোরটার হাতে থেকে ফোনটা নিয়ে চোরকে উদ্দেশ্য করে বলতে লাগে, তোমাকে তো দেখতে ইয়াং ছেলে মনে হচ্ছে, তুমি কি কাজ কাম করে খেতে পারো না? ভাই প্লিজ আমাকে পুলিশে দিবেন না, পুলিশরা অনেক টাকা নেয় আর আমার মা অসুস্থ বাড়িতে, যার কারণে আমি চুরি করতে বাধ্য হয়েছি। তারপর রায়হান একটু ভেবে তার ব্যাগে থেকে তার চাচি যে 10,000 টাকা দিয়েছিল সেই 10,000 টাকা ব্যাগ থেকে বের করে ছেলেটার হাতে তুলে দেয়। আর ছেলেটিকে উদ্দেশ্য করে রায়হান বলতে লাগে, এই নাও, এখানে 10,000 টাকা আছে, তুমি এই 10,000 টাকা নিয়ে গিয়ে তোমার মায়ের চিকিৎসা করাবে। নিশ্চয়ই তোমার মায়ের চিকিৎসা 10,000 টাকা দিয়ে হয়ে যাবে। অমনি পেছন থেকে রায়হানের ঘাড়ে হাত দেয় আঙ্কেল। রায়হান পেছনে ঘুরে আঙ্কেলকে দেখতে পেয়ে তার হাতে থাকা ফোনটা আঙ্কেলের দিকে বাড়িয়ে দিয়ে বলতে লাগে, এই নিন আঙ্কেল আপনার ফোন। আর এই ছেলেকে পুলিশের কাছে দেওয়ার দরকার নেই, ওর মা অসুস্থ তাই ও এই কাজ করতে বাধ্য হয়েছে। রায়হানের মুখ থেকে এমন কথা শুনে আঙ্কেল আর পেছনে থাকা সেই ছেলেটি মুচকি মুচকি হাসতে লাগে। আঙ্কেল কেমন মুচকি হাসতে দেখে রায়হান একটু অবাক হয়ে যায়। পরক্ষণে নিজেকে সামলে নিয়ে আঙ্কেলকে উদ্দেশ্য করে বলতে লাগে, কি হয়েছে আঙ্কেল, এরকম হাসছেন কেন আপনারা দুজন? তোমাকে পরীক্ষা করলাম তুমি ছেলেটা ঠিক কি রকম। আমি মানুষ চিনতে কখনোই ভুল করিনি, এবারও ভুল করিনি। তার জন্য তোমাকে একটা ছোট ট্রেনিং দেওয়ার জন্য এই একটা অভিনয় করেছি। আর ও কোনো চোর নয়, ওই হচ্ছে আমাদের টিমের বেস্ট প্লেয়ার। তখন রায়হানের পেছন থেকে সেই ছেলেটি বলতে লাগে, আমার দৌড়ের গতিতে বড় বড় খেলোয়াড়রা হার মেনে যায়, আমাকে দৌড়ে ধরে ফেললো। আমাদের দলের নতুন প্লেয়ার। ও আচ্ছা, তাহলে এরই বাড়ি সিরাজগঞ্জ, আর আপনি এর কথাই বলেছিলেন তখন? হ্যাঁ, আমি এর কথাই বলেছিলাম তোমাদেরকে। তারপর তারা তিনজনে আরও কিছু কথা বলে রায়হানকে নিয়ে গাড়ি করে চলে যায়। সোজা আঙ্কেল তার বাড়িতে নিয়ে যায় রায়হানকে। দরজায় কর্নার দেয়। একটা মেয়ে এসে দরজা খুলে দেয়। আঙ্কেল মেয়েটিকে উদ্দেশ্য করে রায়হানকে দেখে বলতে লাগে, রত্নামা, এ হলো রায়হান। আজ থেকে এই ছেলেটা আমাদের সাথে এখানে থাকবে। আর রায়হান, এই হচ্ছে তোমার আন্টি। কিছুক্ষণ রায়হানের মুখের দিকে তাকিয়ে তাকিয়ে আন্টি তারপর তাদেরকে উদ্দেশ্য করে বলতে লাগে, তোমরা কি এখানে দাঁড়িয়ে থাকবে না রুমের ভিতরে আসবে? ছেলেটাকে দিয়ে কি করছো যে ঘেমে গেছে? ও তোমার না জানলেও চলবে, 2 গ্লাস শরবত বানিয়ে নিয়ে আসো। তারপর আঙ্কেল আর রায়হান বসার রুমে গিয়ে বসে থাকে। একটু পর আন্টি 2 গ্লাস শরবত বানিয়ে রায়হান আর আঙ্কেলের সামনে ধরতেই দুজনের গ্লাস নিয়ে খেতে লাগে। শরবতের গ্লাসগুলো তাদের হাত থেকে নিয়ে কিচেন রুমে রেখে আসে। তাদের সামনে বসে পড়ে আর তাদেরকে উদ্দেশ্য করে বলতে লাগে, আচ্ছা বাবা, তোমার সম্পর্কে তো তেমন একটা জানা হলো না, এবার বলো তো তুমি কে, কোথা থেকে এসেছো? তারপর রায়হান আন্টিকে শুরু থেকে শেষ পর্যন্ত সব বলে। রায়হানের কথা শুনে আন্টির চোখ থেকে এক ফোঁটা পানি গড়িয়ে পড়ে। পরক্ষণে নিজেকে সামলে নিয়ে আন্টি রায়হানকে উদ্দেশ্য করে বলতে লাগে, কে বলেছে তোমার কেউ নেই? আমরা আছি, আজ থেকে আমরা তোমার বাবা। আন্টির মুখ থেকে এমন কথা শুনে রায়হান একটু বাকরুদ্ধ হয়ে যায়। রায়হানকে চুপ থাকতে দেখে আন্টি রায়হানকে উদ্দেশ্য করে আবারও বলে ওঠে, তাহলে তুমি আজ থেকে আমাদের এখানে থাকবে। রত্নার মা, ওকে চিলেকোঠার একটা রুম দেখিয়ে দাও। আচ্ছা বাবা, তুমি তাহলে আমার পিছু পিছু আসো, তোমাকে রুম দেখিয়ে দিচ্ছি। বাড়িটা 5 তলা 4 তলা ভাড়া। 5 তলায় আঙ্কেল আন্টি থাকে আর ওপরে ছাদের সাথে একটা অ্যাটাচ রুম আছে। সেই রুমটাতেই রায়হানকে থাকতে দেয়। ছাদে অনেক ফুল গাছ লাগানো, সেই দিকে বাকরুদ্ধের মতন তাকিয়ে থাকে রায়হান। রায়হানকে ফুলগুলোর দিকে ওইভাবে তাকিয়ে থাকতে দেখে রায়হানকে উদ্দেশ্য করে আন্টি বলতে লাগে, শোনো বাবা, ভুলেও কিন্তু
ফুলে হাত দিবে না। আমার মেয়ে যদি দেখতে পায় তার পছন্দের ফুল গাছে কেউ হাত দিয়েছে, তাহলে কিন্তু তার খবর করে দেয়। তো বি কেয়ারফুল। তারপর চিলেকোঠার রুমটাতে তালা দেওয়া ছিল। তালা খুলে রায়হানকে উদ্দেশ্য করে আনতে বলতে লাগে, বাবা, অনেক দিন ধরে কেউ এখানে থাকে না, অপরিষ্কার হয়ে আছে। তুমি ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে আসো, আমি পরিষ্কার করে দিচ্ছি। না আন্টি, তা লাগবে না, আমি নিজেই পরিষ্কার করে নিতে পারবো। কি বলো না বলো, আমি থাকতে তুমি কেন পরিষ্কার করবে? তাহলে আন্টি দুজনে মিলে কাজটা করি, তাড়াতাড়ি হয়ে যাবে। তারপর রায়হান তার আন্টি পুরো ঘরটা নতুন করে সাজিয়ে ফেলে। কেউ দেখে আর বুঝতেই পারবে না যে এই ঘরটাতে প্রায় অনেক দিন হলো কেউ থাকে না। তারপর আন্টি রুম থেকে বেরিয়ে নিচে চলে যায়। অন্যদিকে রায়হান তার কাপড় চোপড়গুলো বসে রাখতে লাগে, গুছিয়ে রেখে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে নেয়। ওয়াশরুম থেকে বের হয়ে খাটে শুয়ে একটু রেস্ট নিতে লাগে রায়হান। একটু পর বৃষ্টি শুরু হয়। রায়হান জানালা দিয়ে মিস্ত্রি দেখছিল। তখনই একটা মেয়ের ছাদে এসে ভিজতে তারা চলে না ছিল। মেয়েটির দিকে রায়হান অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে। হঠাৎ মেয়েটার চোখ চিলেকোঠার রুমের দিকে যেতেই দেখতে পাই একটা ছেলে জানালা দিয়ে তাকে অপলক দৃষ্টিতেই দেখছে। তারপর মেয়েটি চিলেকোঠার রুমের সামনে এসে দরজার কর্নারতে লাগে। তারপর রায়হান গিয়ে দরজা খুলে দেখতে পায় মেয়েটি অনেক রেগে আছে তার উপর। এই ছেলে, আপনার কি হয়েছে? এভাবে রুমে কেন? আর আমার দিকে এভাবে তাকিয়ে আছেন কেন? মেয়েটির দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে থেকে রায়হান বৃষ্টি মাখা মেয়েটার পুরো শরীরে জামাগুলো লেপটে আছে। পরক্ষণে নিজেকে সামলে নিয়ে রায়হান মেয়েটির প্রশ্নের উত্তর দেয়, আমি রায়হান, আর আপনি কে? কে মানে? আমার বাসায় এসে আমাকে চিনতে পারছেন না আপনি? ও, তাহলে আপনি আঙ্কেলের মেয়ে? এই আঙ্কেলটা আবার কে? এই বাসার মালিক। তুমি কি আমার বাবার কথা বলছো? মেয়েটির কথায় রায়হান ঘাড় দিয়ে হ্যাঁ বলে। রত্না রায়হানের দিকে একটু তাকিয়ে থেকে আবারও রায়হানকে উদ্দেশ্য করে বলতে লাগে, আচ্ছা, আমি বাবাকে তো বারবার করে বারণ করেছিলাম ছাদের চিলেকোঠার রুমটা যেন ভাড়া না দেয়। ভাড়া দিল কেন? আজকে বাবার একদিন কি না আমার একদিন। মেয়েটির দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে রায়হান। তারপর রায়হানের সামনে মেয়েটির তুড়ি বাজে বলতে লাগে, এই যে কি হয়েছে? তখনও আমার দিকে হা করে তাকিয়েছিলেন, এখনো? কথাটা বলে রত্না নিজের শরীরের দিকে তাকায়। দেখতে পায় ভিজে পুরো শরীরে কাপড় দিয়ে লিপটে আছে। এমতো অবস্থায় রায়হানের সামনে দাঁড়িয়ে আছে। সে একটু লজ্জা পেয়ে সেখান থেকে দৌড়ে নিচে রুমে চলে যায়। ওদিকে রায়হান মেয়েটির দৌড়ে যাওয়া দেখে ভ্যাবাচাকা খেয়ে যায়। পরক্ষণে নিজেকে সামলে নিয়ে রায়হান দরজা লাগিয়ে বিছানায় গিয়ে শুয়ে মেয়েটির কথা ভাবতে লাগে। মেয়েটি তো দেখতে একদম পরীর মতো, সাদা পোশাকে মনে হয়েছে যেন সাদা পরী। রায়হান, এগুলো তুই কি ভাবছিস? ওর বাবা তোকে ঠাঁই দিয়েছে, তোর জীবনে অনেক বড় কিছু হতে হবে, এগুলো ভাবলে চলবে না। এই মেয়ে জাতিকে তোকে সাইড করে আসতে হবে। পরক্ষণে রায়হানের মনে পড়ে যায় তার চাচির কথা। পকেট থেকে ফোন বের করে তার চাচির ফোনে ফোন করে রায়হান। ওই পাশে গিয়ে রায়হানের চাচি ফোন রিসিভ করে রায়হানকে উদ্দেশ্য করে বলতে লাগে, কি রে বাবা, তুই ঠিক মতো গিয়ে পৌঁছেছিস তো? হ্যাঁ আছে, তোমাকে টেনশন করতে হবে না। টেনশন কি আর সাধে হয়? তুই তো আমার একটা ছেলে, সেই ছোট থেকে তোকে বড় করেছি, একটু তো চিন্তা হয়। তা এখন কোথায় আছিস তুই? চাচি তোমাকে যে বলেছিলাম আমার একটা শহরে আঙ্কেল তার ক্লাবে ভর্তি হওয়ার জন্য বলেছিল, কিন্তু আমি মানা করে দিয়েছিলাম। সে আঙ্কেলের সাথে যোগাযোগ করে এখন আমি তার বাসায় আছি। আচ্ছা, তাহলে সময় নিয়ে তোর ওই আঙ্কেলের সাথে আমাকে একটু কথা বুঝিয়ে দিস। আচ্ছা চাচি, তা বাড়ির অবস্থা এখন কেমন? সবাই তো খুব খুশি তুই যাওয়ার পর থেকে। তোর বাবাকে দেখলাম একটু মন মরা হয়ে বসে আছে। তার তো বেশি খুশি হওয়ার কথা আছে, সে তো আমাকে কখনোই দেখতেই পারতো না। তুই কাছে নেই এর জন্য বোধহয় একটু খারাপ লাগছে। ছোট থেকে বড় হওয়া পর্যন্ত তোকে দেখতে পারো কিংবা নাই পারো, কিন্তু চোখের সামনে তো থাকতে তুই সব সময়। এখন কাছে নেই তার জন্য হয়তো খারাপ লাগছে। হয়তো লোক দেখানোর জন্য এরকম করছে, মনে মনে দেখো অনেক খুশি হয়েছে। তারপর রায়হান তার চাচির সাথে আরও কিছু কথা বলে ফোন রেখে দেয়। অন্যদিকে রত্না সোজা তার রুমে চলে যায়। ফ্রেশ হয়ে রুম থেকে বেরিয়ে চিৎকার করে তার বাবাকে ডাকতে লাগে। মেয়ের এমন রাগে কণ্ঠ দেখে রত্নার বাবা কিছুটা ঘাবড়ে যায়। পরক্ষণে নিজেকে সামলে নিয়ে রত্নার বাবা রত্নাকে উদ্দেশ্য করে বলতে লাগে, কি হয়েছে মা, এমন চিৎকার করছিস কেন? কি হয়েছে মানে? তুমি বুঝতে পারছো না? আমি তোমাকে বারবার করে বারণ করেছিলাম চিলেকোঠার রুমটা যেন কাউকে ভাড়া না দাও, কিন্তু তুমি ভাড়া দিয়েছো কেন? শোন মা,
ছেলেটা অনেক গরিব, বিপদে পড়ে ঢাকায় এসেছে আর আমার কাছে এসেছে, তাই আমি আর না করিনি। তাই বলে কি তুমি যাকে তাকে বাসা ভাড়া দিবে? কই মা, আমি তো যাকে তাকে নিয়ে আসিনি, ছেলেটার সাথে আগে থেকেই আমার পরিচয় ছিল। তারপর রত্নার বাবা রত্নাকে শুরু থেকে শেষ পর্যন্ত সব বলে। বাবার কথা শুনে রত্না একটু বাকরুদ্ধ হয়ে যায়। পরক্ষণে নিজেকে সামলে নিয়ে রত্না বলতে লাগে, ছেলেটা তোমার কাছে মিথ্যে বলতে পারে। সে যদি সত্যি সত্যি তার চাচাতো বোনকে রেপ করার চেষ্টা করে থাকে, তাহলেও একবার ভেবে দেখেছো যে আমার সাথে অমন করবে না? আমি ওকে অনেকভাবে যাচাই করেছি, কিন্তু কখনোই আমি ছেলেটার মাঝে তেমন কোনো সন্দেহজনক বস্তু দেখতে পাইনি। তুমি নিজেই তো বললে আজকে এই ছেলেটার সাথে তোমার পরিচয় হয়েছে, তাহলে তুমি এত জোর দিয়ে কিভাবে বলতে পারছো যে ছেলেটা অনেক ভালো? শোন মা, তোকে এর আগেও বলেছি আমি মানুষ চিনতে কখনো ভুল করি না, আর এ ছেলেকেও চিনতে আমি কখনোই ভুল করব না। আমি ছাদে গিয়ে আড্ডা দিতাম, ফুল গাছগুলোকে যত্ন করতাম, এখন কিভাবে করব বলো? কেন, এখন তোর কি হবে? এখন আড্ডা দিবি, খেলবি, ফুল গাছগুলোকে যত্ন করবি? একটা ছেলের সামনে কিভাবে আড্ডা দিব আমি? আরে ওকে তো আমি চিলে কোঠার রুমটা ভাড়া দিইনি, আমি শুধু থাকার জন্য দিয়েছি। শুধু রাতটুকু থাকবে আর দিন ভোর ক্লাবে ফুটবল খেলবে। বাবার মুখ থেকে এমন কথা শুনে রত্না একটা চিল্লানি দিয়ে বলতে লাগে, কি? তার মানে তুমি বাসাটাকে তোমার ক্লাব বানাতে চাচ্ছ? ভুল বুঝছিস কেন মা? তোকে তো বললাম এই ছেলেটার সম্পর্কে। আচ্ছা, বুঝতে পেরেছি। ছেলেটাকে আমার কাছ থেকে দূরে দূরে থাকতে বলবে। আচ্ছা, বুঝতে পেরেছি। তা এখন যা, ছেলেটাকে গিয়ে ডেকে নিয়ে আয়। সেই সকাল থেকে। কি? তোমাকে বললাম সেটা যেন আমার আশেপাশে না থাকে, আর সেই তুমি আমাকে ওকে ডাকার জন্য পাঠাচ্ছ? আরে যা, তোমার সমস্যা নেই, অনেক ভালো ছেলে। বাবার মুখের সামনে আর কোনো কথা বলতে পারল না রত্না। তারপর সে দিয়ে ছেলেটির চিলেকোঠার রুমে গিয়ে দরজার কর্নারে রত্না দরজা খুলে রত্নাকে সামনে দেখতে পেয়ে বাকরুদ্ধ হয়ে যায় রায়হান। পরক্ষণে নিজেকে সামলে নেয় রায়হানকে এভাবে তাকিয়ে থাকতে দেখে রত্না ভ্যাবাচাকা খেয়ে যায়। তারপর রত্না রায়হানকে উদ্দেশ্য করে বলতে লাগে, বাবা আপনাকে ডাকছে নিচে খাবার খাওয়ার জন্য। কথাটি বলে রত্না সেখান থেকে চলে যায়। রায়হান ছাদের দরজাটা লাগিয়ে দিয়ে রত্নার পিছু পিছু যেতে লাগে। এক পর্যায়ে রত্নাদের বাসায় চলে যায় রায়হান। তারপর রায়হানকে উদ্দেশ্য করে রত্নার মা বলতে লাগে, এইদিকে আসো বাবা, এখানে এসে বসো। রত্নার মায়ের কথা বলা অনুযায়ী রায়হান গিয়ে খাবার টেবিলে বসে পড়ে। রত্না শুধু চেয়ে থেকে তার বাবা মার এমন কীর্তিগুলো দেখছে। তারপর রত্নাও খাবার টেবিলে বসে পড়ে। একটু পর রত্নার বাবা এসে খাবার টেবিলে বসে পড়ে। তারপর রত্নার মা রত্নার বাবার পাতে যখন মাছের মাথা দিতে যাবে, তখন রত্নার বাবা রত্নার মাকে উদ্দেশ্য করে বলতে লাগে, আমাকে মাছের মাথা দিও না, রায়হানকে মাছের মাথাটা দাও। তারপর রত্নার মা রায়হানের পাতে মাছের মাথা দেয়। অন্যদিকে রত্না চেয়ে থেকে তার বাবা মার এমন কীর্তি দেখছে আর রাগে ফুঁসছে। রাগকে কন্ট্রোল করতে না পেরে ঠাস করে টেবিলে একটা ঘুষি দেয় সে। মেয়েকে এমন হঠাৎ রেগে যেতে দেখে রত্নার বাবা রত্নাকে উদ্দেশ্য করে বলতে লাগে, কি হয়েছে মা, এমন করছিস কেন? কই বাবা, তেমন কিছু না তো। আর কোনো কথা না বলে খেতে লাগে তারা। খাওয়া দাওয়া শেষ করে যে রুমে চলে যায়, অন্যদিকে রায়হান তার রুমে গিয়ে খাটে গিয়ে শুয়ে পড়ে। কোনো দিকে রত্না তার রুম গিয়ে একটু রেস্ট নিয়ে নেয়। বসার রুমে এসে দেখে তার মা টিভি দেখছে। তারপর রত্না তার মায়ের কাছে গিয়ে পায়ের ওপর শুয়ে থেকে টিভি দেখতে লাগে। অন্যদিকে রত্না বা রত্নার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে আর টিভি দেখছে। হঠাৎ রত্নার মা রত্নাকে উদ্দেশ্য করে বলতে লাগে, শুনবা, ছেলেটাকে এত ভালোবাসছি আমরা, এর কারণ আছে। ছেলেটা ছোট থেকে বড় হয়েছে শুধু অবহেলা পেতে পেতে। আমরা চাই না ছেলেটা আমাদের কাছে থেকে অবহেলা পাক। জানি না ছেলেটা কেমন, কিন্তু অল্প কিছুক্ষণের মধ্যেই এই ছেলেটার জন্য কেমন যেন মায়া কাজ করে। মায়ের মুখ থেকে এমন কথা শুনে মুহূর্তে অবাকের অষ্টম পর্যায়ে পৌঁছে যায় রত্না। তারপর রত্নার মা রত্নাকে উদ্দেশ্য করে আবারও বলতে লাগে, জানিস মা, তুই তো তোর বাবার আদর পেয়েছিস, কিন্তু ছেলেটা বাবা মা কারোরই আদর পায়নি, শুধু জন্মের পর থেকে অবহেলায় পেয়ে গেছে। তারপর রত্নার মা আরও কিছু কথা বলতে লাগে রত্নাকে। মায়ের মুখ থেকে এমন কথা শুনে রায়হানের প্রতি তারও কেমন যেন একটা মায়া লাগতে শুরু করে। পরক্ষণে রত্না মনে মনে বলতে লাগে, রত্না, তুই এগুলো কি ভাবছিস? ছেলেটা সম্পর্কে নেগেটিভ কোনো চিন্তা করিস না তুই।
কথাটা বলে রত্না নিজের মাথায় নিজে একটা থাপ্পড় লাগিয়ে দেয়। থাপ্পড়ের গতিটা একটু বেশি হওয়ায় করে ওঠে। একটু পর রত্নার মা বসার রুম থেকে তার রুমের দিকে অগ্রসর হয়। তারপর টিভি বন্ধ করে তার রুমে গিয়ে ঘুমিয়ে পড়ে। বিকালের দিকে রত্নার ঘুম ভাঙতেই ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে পড়তে বসে। এদিকে রায়হানের ঘুম ভাঙলে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে ছাদে দাঁড়িয়ে স্বার্থের ঢাকা শহর দেখতে লাগে। অন্যদিকে রায়হানের বাবা রায়হানের মায়ের ছবির সামনে দাঁড়িয়ে থেকে বলতে লাগে, জানো রাসালা, তুমি চলে যাওয়ার পর থেকে আমি একদমই ভেঙে পড়েছিলাম। অনেক কষ্টে নিজেকে সামলে নিয়েছি। তোমার মৃত্যুর জন্য দায়ী মনে করতাম তোমার ছেলেকে, যাকে কখনোই আমি ভালোবাসিনি, এমনকি ওকে দেখতেও পারিনি, শুধু অবহেলা করেছি। আজ কেন জানি ছেলেটার জন্য অনেক মায়া লাগছে আমার। কোথায় আছে, কি করছে, ভালো আছে নাকি কোনো বিপদেই পড়েছে তা জানি না। এমন ভাবনা করতে করতে আসরের আজান দিয়ে দেয়। তারপর রায়হানের মায়ের ছবির সামনে থেকে সরে গিয়ে অজু করে নামাজ পড়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। নামাজ পড়তে বের হবে তখনই রায়হানের বড় চাচির সাথে দেখা হয় রায়হানের বাবার। তারপরে রায়হানের বাবা রায়হানের চাচিকে উদ্দেশ্য করে বলতে লাগে, আচ্ছা ভাবি, আপনার সাথে তো রায়হানের অনেক ভালো সম্পর্ক, তা এখন কেমন আছে জানেন কি কিছু? না ভাই, ওর ফোন বন্ধ, আর আমি অনেকবার চেষ্টা করেছি কিন্তু ফোন রিসিভ করেনি ও। আর কোনো কথা না বলে রায়হানের বাবা সোজা মসজিদের উদ্দেশ্যে রওনা হয়। অন্যদিকে রায়হান ব্যস্ত শহরটা কিছুক্ষণ দেখে। হঠাৎ তার নজর যায় ফুল গাছগুলোর ওপর। এদিক ওদিক খোঁজাখুঁজি করে দেখতে পায় একটা যা কিনা কলের সাথে সংযুক্ত করা। বোধহয় পাইপটা ফুল গাছে পানি দেওয়ার জন্যই। তারপর পাইপটা নিয়ে রায়হান পানি দিতে লাগে ফুল গাছগুলোতে। অন্যদিকে রত্না কিছুক্ষণ মায়ের সাথে কথা বলে বাসায় ছাদে আসে গাছগুলোতে পানি দেওয়ার জন্য। ছাদে এসে দেখতে পায় রায়হান আগে থেকেই পানি দিচ্ছে। অনেকটাই রেগে যায় রত্না। তারপর রায়হানের কাছে গিয়ে রায়হানকে উদ্দেশ্য করে রত্না বলতে লাগে, আপনি গাছগুলোতে পানি দিচ্ছেন কেন? হঠাৎ কারো কণ্ঠ শুনে রায়হান পেছনে ঘুরে দেখতে পায় রত্না তাকে উদ্দেশ্য করে কথাগুলো বলছে। এমনিতেই। কেন, গাছে পানি দিলে কি কোনো সমস্যা হবে? না, আমি তো কখন বললাম? বলছি যে আপনি গাছে পানি দিচ্ছেন কেন? গাছ আমার, পানি দিব আমি, আপনি পানি দেওয়ার কে? বিকেল হয়ে যাচ্ছে আর গাছে পানি দিতে আসেননি, তার জন্য আমি দিচ্ছিলাম। এটা যেন লাস্ট বার হয়, আর কখনো যেন পানি দেওয়া না দেখি গাছগুলোতে। ওকে। কথাটা বলে রত্নার দিকে পানির পাইপ এগিয়ে দেয় রায়হান। পানির পাইপ কিছুটা ফাটা থাকায় রত্নার শরীরে পানি লাগে। অনেকটাই রেগে যায় রত্না। রাগান্বিত কণ্ঠ নিয়ে রত্না বলতে লাগে, এটা আপনি কি করলেন? আমাকে ভিজিয়ে দিলেন কেন? সরি, আমি সেরকম বুঝতে পারিনি। আমি এক্সট্রিমলি সরি। রত্না রায়হানকে আর কিছু বলতে না দিয়ে রায়হানকে ভিজিয়ে দেয়। এটা কি হলো? আমি তো আপনাকে ইচ্ছে করে ভিজিয়ে দিইনি, হঠাৎ করে হয়ে গেছে এমনটা, আর আপনি ইচ্ছে করে আমাকে ভিজিয়ে দিলেন কেন? রায়হানের মুখের থেকে এমন কথা শুনে খিলখিলি হাসতে লাগে রত্না। পেছনে ঘুরে রত্না দৌড়ে লাগাতে দিয়ে নিচে নামতে যাবে, তখনই রায়হান ভিজিয়ে দেয় তাকে। হঠাৎ রত্না রায়হানের কাছে গিয়ে রায়হানের গলা চেপে ধরে বলতে লাগে, এটা তুই কি করলি? এখন আমি আব্বু মুখে কি বলবো? তাহলে আপনি কেন আমাকে ভিজিয়ে দিলেন আগে? রায়হানকে আর কিছু না বলতে দিয়ে রত্না রায়হানের গালে ঠাস ঠাস করে থাপ্পড় মেরে চলে যায়। রত্নার এমন ব্যবহারে রায়হান বোকা বনে। রায়হান মনে মনে ভাবতে লাগে, এই মেয়ে তো ডেঞ্জারাস আছে, মেয়েটির কাছ থেকে দূরে দূরে থাকতে হবে আমার। কথাটি বলেই রায়হান সোজা রুমে চলে যায়। ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে ওয়াশরুম থেকে বের হয়ে ব্যাগ থেকে বই বের করে পড়তে লাগে রায়হান। অন্যদিকে রত্না ভেজা শরীর নিয়ে রুমে প্রবেশ করতে রত্নার মা রত্নাকে উদ্দেশ্য করে বলতে লাগে, কিরে মা, কি হয়েছে? এমন ভেজে কেন তোর শরীর? কি আর হবে, পাইপ দিয়ে গাছে পানি দিচ্ছিলাম, হঠাৎ পাইপ কেটে পুরো শরীরটা ভিজে গেল। রত্না তার মাকে আর কিছু বলতে না দিয়ে সোজা তার রুমে গিয়ে ওয়াশরুমে চলে যায়। ওয়াশরুম থেকে বের হয়ে রত্না তার মায়ের সাথে এসে কাজ করতে লাগে। রত্নার মা খাবার টেবিলের খাবার গোছাতে লাগে। তখন রত্নাকে উদ্দেশ্য করে রত্নার মা বলতে লাগে, যা তো মা, রায়হানকে ডেকে নিয়ে আয়। আমি পারবো না, পারলে তুমি যাও। কি বলি? তোর বাবাকে বলবো আমি? কথায় কথায় বাবাকে নিয়ে আসো কেন? যাচ্ছি আমি।
মায়ের সাথে দেখিয়ে রত্না রায়হানকে ডাকতে যায়। ছাদের চিলেকোঠা রুমে গিয়ে রায়হানকে ডাকতে লাগে রত্না। রায়হান পড়ছিল। হঠাৎ ডাকাডাকি শব্দ শুনে উঠে গিয়ে রত্নাকে উদ্দেশ্য করে রায়হান বলতে লাগে, কি হয়েছে, আপনারা এমন ডাকছেন কেন আমাকে? আর আমার সুন্দর একটা নাম আছে রায়হান, এখন থেকে রায়হান বলে ডাকবেন, ছেলেটা বলে আর ডাকবেন না। রায়হানের এমন কথা শুনে রত্না একটা ভেঙচি কেটে সেখান থেকে চলে যায়। যাওয়ার সময় রায়হানকে বলে যায়, মা আপনাকে ডাকছে খাবার খাওয়ার জন্য। তারপর রায়হান দরজাটা লাগিয়ে রত্নার পিছু পিছু যেতে লাগে। রুমে ঢুকতে রত্নার মা রায়হানকে উদ্দেশ্য করে বলতে লাগে, বাবা তোমাকে এরকম দেখাচ্ছি কেন? আর আসো খাবার খেয়ে নাও। রত্নার মায়ের কথা বলা অনুযায়ী রায়হান গিয়ে খাবার টেবিলে বসে পড়ে। খাবার খাওয়া শেষ করে রায়হান তার রুমে গিয়ে পড়তে লাগে। হঠাৎ রায়হানের ফোনে একটা ফোন আসে। দেখতে পায় তার চাচি ফোন করেছে। তারপর রায়হান ফোন রিসিভ করে তার চাচিকে উদ্দেশ্য করে বলতে লাগে, আসসালামু আলাইকুম চাচি, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম বাবা, অনেক ভালো আছি। তা তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ চাচি, আমিও ভালো আছি। বাড়ির সবাই কেমন আছে? বাড়ির সবাই ভালো আছে, শুধু আমি আর তোমার বাবা ভালো নেই। বাবার আবার কি হয়েছে? সে ভালো নেই মানে? আমি বাড়ি থেকে চলে এসেছি, এর মানে সেও তো অনেক ভালো আছে। আজকে নামাজ পড়তে যাওয়ার সময় তোমার বাবা আমাকে উদ্দেশ্য করে বলে যায় যে তুমি কেমন আছো, কোথায় আছো, এগুলো জিজ্ঞেস করছিল আমার কাছে। পরে তুমি কি বললে? আমি আর কি বলবো, বললাম যে রায়হানের সাথে আমার আর কন্ট্যাক্ট নেই, রায়হানের নাম্বারটা বন্ধ, বোধহয় সিমটা ভেঙে ফেলেছে। শোনো চাচি, এই নাম্বারটা তুমি কাউকে দিবে না, সময় মতো আমি তোমার সাথে কথা বলবো। হ্যাঁ, বাসায় কেউ নেই, সবাই পার্টিতে গেছে, শুধু আমি আর কাজের মেয়েটা আছে, তাই তোকে ফোন করলাম। তারপর রায়হান তার চাচির সাথে আরও কিছু কথা বলে ফোন রেখে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালবেলা আজানের শব্দে রায়হানের ঘুম ভেঙে যায়। ঘুম থেকে উঠে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে নামাজ পড়ার উদ্দেশ্যে বের হয়। ছাদ থেকে নেমে বাসার মেইন দরজা দিয়ে বের হতে যাবে, তখন দেখতে পায় মেইন দরজায় তালা খুলে রত্নার বাবাও কথা যেন যাচ্ছে। পেছন থেকে রায়হান ডাক দিতেই রত্নার বাবা পেছনে ঘুরে রায়হানকে দেখতে পেয়ে রায়হানকে উদ্দেশ্য করে রত্নার বাবা বলতে লাগে, এত সকাল সকাল বাবা তুমি কোথায় যাবে? না আঙ্কেল, নামাজ পড়তে যাব। ও তাহলে আসো, আমিও নামাজ পড়তে যাব। তারপর দুইজনে নামাজ পড়তে চলে যায়। নামাজ পড়ে মসজিদ থেকে বের হয়ে রত্নার বাবা আর রায়হান হাঁটতে লাগে ফুটপাত ধরে। দুজনেই চুপ থেকে ফুটপাত দিয়ে হাঁটতে লাগে। হঠাৎ করে রায়হানকে উদ্দেশ্য করে রত্নার বাবা বলতে লাগে, বাবা তুমি কতদূর পর্যন্ত পড়ালেখা করেছো? আঙ্কেল, আমি অনার্স ফার্স্ট ইয়ারে পড়ছি। গ্রামের কলেজ থেকে টিসি নিয়ে যাচ্ছিলাম, এখানকার একটা কলেজে ভর্তি হয়ে যাব। রত্না তো অনার্স ফার্স্ট ইয়ারে পড়ে, তাহলে কালকে তুমি রত্নাদের কলেজে গিয়ে ভর্তি হয়ে এসো, আর আজকে আমি তোমাকে আমার ক্লাবে নিয়ে যাব। আচ্ছা আঙ্কেল। তারপরে আরও একটু হাঁটাহাঁটি করে দুজনে বাসায় চলে যায়। রায়হান সোজা তার চিলেকোঠা রুমটাতে চলে যায়। রুমে গিয়ে রায়হান রেস্ট নিতে লাগে। খাটে শুয়েছিল, তখন এর দরজায় কে জানে এসে কড়া নাড়ে। রায়হান ছোঁয়া থেকে উঠে দরজা খুলে দেখে রত্না দাঁড়িয়ে আছে। আপনাকে বাবা ডাকছে। রায়হানের কোনো কথা না শুনে রাগ না সোজা চলে যায়। রায়হান দরজাটি লাগিয়ে রত্নার পিছু পিছু দিতে লাগে। তারপর রায়হান রত্নার বাবার কাছে গিয়ে রত্নার বাবাকে উদ্দেশ্য করে বলতে লাগে, আঙ্কেল আপনি কি আমাকে ডেকেছিলেন? হ্যাঁ বাবা, তোমাকে ডেকেছিলাম, তুমি তাহলে খাওয়া দাওয়া করে নাও, তোমাকে আমি নিয়ে বের হব। আমাকে কোথায় নিয়ে যাবেন আঙ্কেল? তোমাকে না সকালে বললাম যে আজকে তোমাকে নিয়ে আমাদের ক্লাবে যাব। ও আচ্ছা আঙ্কেল, আমি বুঝতে পারিনি। তারপরে তারা দুইজনে খাবার টেবিলে গিয়ে খেতে লাগে। খাওয়া দাওয়া শেষ করে রায়হান তার রুমে গিয়ে একটু পরিপাটি হয়ে আঙ্কেলের সাথে বের হয় ক্লাবে যাওয়ার উদ্দেশ্যে। গাড়ি চলছে তার আপন গতিতে। রায়হান ব্যস্ত নগরটাকে দেখে জানালা দিয়ে। একটু পর গাড়ি এসে থামে একটা স্টেডিয়ামের সামনে। রত্নার বাবা গাড়ি থেকে নেমে রায়হানকে উদ্দেশ্য করে বলতে লাগে, গাড়ি থেকে নামো, এটাই হচ্ছে আমাদের ক্লাবের স্টেডিয়াম। রায়হান শুধু তাকিয়ে থেকে হাঁ হয়ে দেখছে। রায়হানের এমন ভাবনাময় চেহারা দেখে রত্নার বাবা রায়হানকে উদ্দেশ্য করে বলতে লাগে, ভেতরে এসো, তোমাকে সকলের সাথে পরিচয় করিয়ে দিই। তারপর রত্নার বাবা রায়হানকে ক্লাবের ভেতরে নিয়ে যায়। ক্লাবের ভেতরে থাকা প্রত্যেকটা ছেলে রায়হানের বাবাকে উদ্দেশ্য করে সালাম দিচ্ছে। সেখানকার মধ্যে থেকে একটা ছেলে উঠে বলতে লাগে, আঙ্কেল এই ছেলেটা কে? এ হচ্ছে তোমাদের নতুন বন্ধু, আজ থেকে এও আমাদের ক্লাবে খেলবে। গ্রামের ছেলে অনেকটাই ভালো খেলে, আমি দেখেছি খেলা।
রত্নার বাবা আর কোনো কথা না বলে এক এক করে সকলের সাথে পরিচয় করিয়ে দিতে লাগে। তারপর রত্নার বাবা রায়হানের সামনে একটা বক্স এগিয়ে দেয়। এই বক্সটা খোলো। এখানে ফুটবল খেলার বুট, জার্সি আরো অনেক সরঞ্জাম আছে যা আজ থেকে তোমার। রত্নার বাবার কাছ থেকে বক্সটা নিয়ে চেঞ্জিং রুমে গিয়ে পরিবর্তন করে আসে রায়হান। তারপরে প্রত্যেকটা ছেলের সাথে রায়হান প্র্যাকটিস করতে লাগে। প্রথম রায়হানের অনেক কিছু বুঝতে ভুল হলেও ধীরে ধীরে রায়হানকে সব কিছু বুঝিয়ে দিয়ে রত্নার বাবা দুপুরের সময় সবাইকে একত্র করে রত্নার বাবা বলতে লাগে, তোমরা শোনো, কালকের পরের দিন অর্থাৎ 30 তারিখে আমাদের একটা ফুটবল ম্যাচ আছে। সেখানে এই শহরের নামকরা দল সুপার কিং প্রতিপক্ষ আমাদের। তাই তোমরা মন দিয়ে ট্রেনিং করো যাতে আমরা তাদেরকে পরাজিত করতে পারি। আর হ্যাঁ, আজকে থেকে এই দলটা লিড করবে রায়হান। রত্নার বাবার মুখ থেকে এই রকম কথা শুনে রায়হান অবাক হয়ে যায়। প্রথম দিন এসেই এত কিছু পাচ্ছে, এসে কল্পনাও করতে পারছে না। রায়হানের এমন ভাবনার মাঝে রত্নার বাবা সকলকে উদ্দেশ্য করে বলতে লাগে, আর শোনো, আমরা যদি জিততে পারি তাহলে ফার্স্ট প্রাইজ 2 লক্ষ টাকা পাবো। সব টাকাগুলো তোমাদের মাঝে বিতরণ করে দেব। রত্নার বাবার মুখ থেকে এমন কথা শুনে সবাই করতালি দেয়। তাহলে চিন্তা কিসের, সকলে মন দিয়ে ট্রেনিং করো। তারপরে সবাই মন দিয়ে ট্রেনিং করতে লাগে। ট্রেনিং শেষ করে যে যার বাসার উদ্দেশ্যে রওনা হয়। অন্যদিকে রায়হান চেঞ্জিং রুমে গিয়ে চেঞ্জ করে রত্নার বাবার সাথে বাসায় চলে আসে। বাসায় এসে রায়হান সোজা তার রুমে চলে যায়। অসমে গিয়ে গোসল করে। রুমে একটু শুয়ে আছে, তখনই ছাদে কেমন যেন চিল্লাপাল্লা শব্দ শুনতে পায়। জানালা দিয়ে তাকিয়ে দেখে রত্না আর কিছু মেয়েরা খেলছে। রুমে আর না থেকে রুম থেকে বের হয়ে তাদের এক কড়ায় বসে থাকে। ব্যস্ত শহরটাকে দেখতে রায়হান। অমনি রত্না রায়হানের কাছে এসে বলতে লাগে, আপনার আমাদের সামনে এসে বসে আছেন কেন? মেয়েদের খেলা দেখতে ইচ্ছে করছে নাকি? রায়হানের ঘর ভাঙে রত্নার কথা শুনে। তারপর রত্নার দিকে তাকিয়ে থেকে রায়হান বলতে লাগে, কই আমি আপনাদের সামনে বসে আছি? আমি তো ছাদের একটা কোনায় এসে দাঁড়িয়ে আছি আর অন্যদিকে তাকিয়ে আছি। আপনাদের খেলা কেন দেখবো আমি? এত কথা শুনতে চাই না, সোজা এখন আমার রুম থেকে যান। রায়হান আর কিছু না বলে রত্নার কথা অনুযায়ী তার রুমে চলে যায়। অন্যদিকে রত্না মিটিমিটি হাসতে লাগে রায়হানের এমন ভয় পাওয়া দেখে। রত্না আর তার বান্ধবীরা কিছুক্ষণ খেলাধুলা করে চলে যায়। কোনো দিকে রায়হান ঘরে গিয়ে পড়তে লাগে। কিছুক্ষণ পর কে যেন এসে দরজায় কড়া নাড়তে লাগে। রায়হান বই রেখে দরজা খুলে দেখে রত্না দাঁড়িয়ে আছে। বাবা আপনাকে খাবার খাওয়ার জন্য ডাকছেন। প্রতিদিনের ন্যায় রত্না রায়হানের যেতে লাগে। রায়হান গিয়ে খাওয়া দাওয়া শেষ করে আবারও তার রুমে চলে আসে। রায়হানের কিছু ভালো লাগছিল না, তাই ফোনটা বের করে তার চাচিকে ফোন করে। 2 বার রিং হওয়ার পর রিসিভ করে তার চাচি ফোন। ওই পাশ থেকে রায়হানের চাচি রায়হানকে উদ্দেশ্য করে বলতে লাগে, কিরে বাবা, কেমন আছিস তুই? এই তো চাচি, অনেক ভালো আছি। তা তুমি কেমন আছো? আমিও অনেক ভালো আছি। খাওয়া দাওয়া করেছিস তুই? আমি যে বলেছিলাম একটা আঙ্কেলের কথা, সে আঙ্কেল আন্টি দুজনে অনেক ভালো। ওনারা দুজনেই আমাকে অনেক ভালোবাসে, একদম তোমার মতো। ও, তাহলে তো হয়ে গেল, আমার আর তো কোনো চিন্তা থাকে না। না চাচি, তোমাকে কোনো চিন্তা করতে হবে না। আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আর আঙ্কেলের একটা মেয়ে আছে, সেও অনার্স ফার্স্ট ইয়ারে পড়ে। আঙ্কেল বলেছে যে কালকে গিয়ে তার মেয়ের সাথে ভর্তি হয়ে আসতে কলেজে। পড়াশোনা করবো, পাশাপাশি খেলাধুলো করবো। আর ভাবছি বিকাল থেকে তো ফ্রি থাকি, তাই একটা পার্ট টাইম কাজ জোগাড় করে নেব। যা ভালো বুঝিস বাবা তাই কর, কিন্তু নিজের দিকে খেয়াল রেখে কাজ করবে। ওকে চাচি। তারপর রায়হান তার চাচির সাথে আরও কিছু কথা বললে ফোন রেখে দেয়। তারপরে রায়হান মনে মনে চিন্তা করতে লাগে, কালকে তাহলে বিকালের দিকে বের হব একটা পার্ট টাইম কাজ খোঁজার জন্য। এই ব্যস্ত নগরীতে কেই বা আমাকে চাকরি দিবে পার্ট টাইমের জন্য? মনে মনে কথাগুলো ভাবছিল রায়হান। তারপরে রায়হান শোয়া থেকে উঠে টেবিলে গিয়ে আরেকটু লেখাপড়া করে। রাত্রি গভীর হলে রায়হান ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালবেলা প্রতিদিনের ন্যায় রায়হানের ঘুম ভাঙে আজানের শব্দে। ঘুম থেকে উঠে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে অজু করে মসজিদে যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে যায়। তখনই দেখতে পায় রত্নার বাবাও বেরিয়েছে নামাজ পড়তে যাওয়ার উদ্দেশ্যে। তারপর রত্নার বাবা আর রায়হান দুজনে নামাজ পড়তে যায়। নামাজ পড়ে রত্নার বাবা রায়হান একটু হাঁটাহাঁটি করে বাসায় চলে আসেন। বাসায় এসে রায়হান রুমে চলে যায়। একটু পর কে যেন এসে দরজার কর্নারে। দরজা খুলে দেখে রত্না দাঁড়িয়ে আছে তার সামনে। তারপর রত্না রায়হানকে উদ্দেশ্য করে বলতে লাগে, বাবা আপনাকে খাবার খাওয়ার জন্য ডাকছেন।
তারপর রায়হান তার রুম আটকে রত্নার পিছু পিছু যায় তাদের বাসার উদ্দেশ্যে। বাসায় গিয়ে রায়হানকে রত্নার বাবা দেখলে রায়হানকে উদ্দেশ্য করে রত্নার বাবা বলতে লাগে, আজ তাহলে তোমার ক্লাবে যেতে হবে না, তুমি তাহলে খাবার খেয়ে রত্নার সাথে তার কলেজে চলে যেও। তারপর রায়হান খাবার খেয়ে তার রুমে গিয়ে একটু পরিপাটি হয়। রায়হান রত্নাদের বাসায় এসে বসে থাকে। একটু পর রত্না তার রুম থেকে বেরিয়ে আসে। রায়হানকে দেখতে পেয়ে রায়হানকে উদ্দেশ্য করে বলতে লাগে, আসেন আমার সাথে। আর আপনার কাগজপত্রগুলো কি এনেছেন ভর্তি হওয়ার জন্য যা যা প্রয়োজন? হ্যাঁ, আমি প্রয়োজনীয় সকল কাগজপত্র নিয়ে এসেছি, এই নিয়ে তোমাকে ভাবতে হবে না। তারপরে দুজন রুম থেকে বের হয়ে রাস্তায় এসে রিক্সার অপেক্ষা করতে লাগে। অনেকক্ষণ পর একটা রিক্সা এলে রত্না রিক্সাকে ডাক দেয়। রত্না ভাড়া মিটিয়ে রিক্সায় উঠে পড়ে। একটু পর তাদের কলেজে আসলে রিক্সা থেকে নেমে যায়। কলেজ থেকে নেমে সোজা রায়হানকে নিয়ে প্রিন্সিপালের রুমে চলে যায়। প্রিন্সিপাল রত্নাকে দেখে বলতে লাগে, মা কেমন আছো তুমি? জি আঙ্কেল, আলহামদুলিল্লাহ ভালো আছি। তা আপনি কেমন আছেন? আল্লাহর রহমতে আমি ভালোই আছি। তা হঠাৎ করে এখানে আসলে, আর ওই ছেলেটাকে? ছেলেটা আপুর গ্রামে এক বন্ধুর ছেলে, শহরে এসেছে পড়াশোনা করার জন্য। আর আপু বলল আপনার কাছে আনতে, তাই নিয়ে এসেছি। ও ভালো করেছ। তারপর রায়হানকে উদ্দেশ্য করে প্রিন্সিপাল বলতে লাগে, তুমি এইখানে এসে বসো। আর রত্নামা, ক্লাস তো শুরু হয়ে গেছে, তুমি না হয় ক্লাসে যাও, আর আমি একে ভর্তি নিচ্ছি। জি আঙ্কেল, তাহলে আমি গেলাম। রত্না গেলেই প্রিন্সিপাল রায়হানকে উদ্দেশ্য করে বলতে লাগে, তোমার প্রয়োজনীয় ডকুমেন্টসগুলো দাও আমাকে। তারপর রায়হান প্রিন্সিপালকে এক এক করে সব প্রয়োজনীয় ডকুমেন্টসগুলো দিতে লাগে। ডকুমেন্টসগুলো প্রিন্সিপাল নিয়ে একটা রুমে গিয়ে দিয়ে আসে আর রায়হানকে বলে, তুমি এখানে একটু ওয়েট করো, তোমার ভর্তির কার্যক্রম শুরু হয়েছে। প্রিন্সিপালের রুমে অনেকক্ষণ রায়হান অপেক্ষা করার পর একসময় প্রিন্সিপাল এসে রায়হানকে উদ্দেশ্য করে বলতে লাগে, চলো বাবা, তোমার ভর্তির কার্যক্রম শেষ হয়েছে। আর আগে যে কলেজটাতে ছিলে সেই কলেজটা তো ভালো ছিল, হঠাৎ শহরে আসলে কেন? প্রিন্সিপালের কথা শুনে রায়হান কিছুই বলে না। প্রিন্সিপাল রায়হানকে নিয়ে তাদের ক্লাসরুমের সামনে চলে আসে। ক্লাসরুমে ঢুকতেই সব ছেলেরা দাঁড়িয়ে সালাম দেয় প্রিন্সিপাল স্যারকে। তারপর প্রিন্সিপাল স্যার রায়হানকে দেখে সকলের উদ্দেশ্যে করে বলতে লাগে, এই হচ্ছে তোমাদের নতুন বন্ধু রায়হান। আগে গ্রামে থেকেই পড়াশোনা করেছে, এখন ঢাকায় এসে পড়াশোনা করবে আমাদের কলেজ থেকে। তোমরা সবাই তার সাথে বন্ধুত্বপূর্ণ আচরণ করবে। এরকম কথা বলছিল। পাশ থেকে রত্নার বান্ধবী রত্নাকে উদ্দেশ্য করে বলতে লাগে, দেখ রত্না, ছেলেটা কি হ্যান্ডসাম, ওর দিকে কেউ নজর দিবে না, ও তো দিয়ে দুলাভাই হয় কিন্তু। রত্নার পাশে থাকা আরেকটি বান্ধবী বলে ওঠে, শোন, কি বলছিস তুই এগুলো? আমি ছেলেটাকে আগে দেখেছি, ছেলেটাকে আমি আগে পছন্দ করেছি, আর এই হবে তোদের ভাই, দুলা ভাই, বুঝতে পারছিস? রত্না তার দুই বান্ধবীকে দেখে মোটামুটি খেলে হাঁটছে। তারপর রত্না তার বান্ধবীদেরকে উদ্দেশ্য করে বলতে লাগে, দেখলি না প্রিন্সিপাল স্যার কি বললো? ছেলেটা গ্রামের একটা খ্যাত। এই খ্যাত ছেলেটার সাথে তোরা রিলেশন করবি? আর এর থেকে কত ভালো ভালো ছেলে শহরে আছে, তাদেরকে বাদ দিয়ে তোরা কেনই বা ছেলেটাকে পছন্দ করলি? তোদের পছন্দ, ছি। গ্রাম্য খ্যাত হয়েছে তো কি হয়েছে, সেও তো একটা মানুষ, তারও জীবন আছে, প্রাণ আছে। আর শোন, শহরে ছেলেরা অনেক খারাপ হয়। একটা ছেলে কমপক্ষে 3-4টা রিলেশন করে, আর গ্রামের ছেলেরা কখনোই তা করে না। ইভেন তারা কারোর সাথে রিলেশনও করে না। এই একটা মোক্ষম সুযোগ, এই সুযোগটা কাজে লাগাতে হবে আমার। অন্যদিকে রত্না তার বান্ধবীদের কথা শুনে শুধু মুচকি মুচকি হাসছে আর মনে মনে ভাবছে, আসলে কি ছেলেটা অনেক হ্যান্ডসাম? ঠিক সেরকমভাবে নজর দেয়নি। আচ্ছা, গ্রামের ছেলেরা কি অনেকটা ভালো হয়? বান্ধবীদেরকে উদ্দেশ্য করে বলল রত্না। রত্নার মুখ থেকে এমন কথা শুনে মুহূর্তেই অভাগীর অষ্টম পর্যায়ে পৌঁছে যায় রত্নার বান্ধবীরা। যেই মেয়ে কিনা এখন ওর ছেলের নামে মুখে নেয় না, সেই মেয়ে কিনা আজকে বলছে গ্রামের ছেলেরা অনেক ভদ্র হয়, ভালো হয়। কিরে, তোরা আমার দিকে এইভাবে তাকিয়ে আছিস কেন? আমি শুধু জিজ্ঞাসা করেছি, গ্রামের ছেলেরা কি অনেকটাই ভালো হয়? রত্নার কথা শুনে রত্নার বান্ধবীদের ঘোর ভেঙে যায়। তারপর রত্নার বান্ধবী রত্নাকে উদ্দেশ্য করে বলতে লাগে, হ্যাঁ, কেন? তুই কি ছেলেটার প্রেমে পড়ে গেলি নাকি আবার? না, তেমনটা না, আমি শুধু জিজ্ঞাসা করেছি, এই আর কি।
যে কিনা তুমি কোনোদিন কোনো ছেলের নাম মুখে নাও না, সেই রত্না আজ একটা ছেলের সম্পর্কে জানতে চাচ্ছে। বিষয়টা কেমন যেন খটকা লাগছে আমার। কি রে রত্না, তুইও কি প্রেমে পড়ে গেলি আমাদের মতো? দূর, তোরা এগুলো কি বলছিস না বলছিস? আমি আর প্রেম ভালোবাসা অসম্ভব। আর কোনো কথা না বলে প্রিন্সিপাল স্যার রায়হানকে ক্লাসরুমে রেখে চলে যায়। রায়হান পেছনে এসে একটা বেঞ্চে বসে পড়ে। তারপর রত্না বারবার রায়হানের দিকে কেমন যেন তীক্ষ্ণ দৃষ্টিতে তাকাচ্ছে। তারপর এক এক করে ক্লাস শেষ করে। ক্লাসরুম থেকে বের হতেই যাবে, তখন রায়হান রত্নার পিছু পিছু বের হতে লাগে। কলেজ থেকে বের হবে রত্নার পিছু পিছু রায়হান আসতে লাগে। তারপর রত্নার বান্ধবীরা রত্নাকে উদ্দেশ্য করে বলতে লাগে, দেখ দোস্ত, ছেলেটা বোধ হয় তোকে পছন্দ করছে। দেখছিস না আমাদের পিছু পিছু আসছে। আরে সেই রকম কিছু না, আমি তো তোদের আসল কথা বলিনি। আমার বাবার ক্লাবে নতুন একটা ছেলে জয়েন হয়েছে, অনেক গরিব আর গ্রাম থেকে এসেছে, লেখাপড়া অনেক ভালো। তাই বাবা বলেছিল যে একে তাদের কলেজে ভর্তি করাতে, তাই আমি ছেলেটাকে সাথে করে নিয়ে এসেছি। রত্নার মনের কথা শুনে রত্নার বান্ধবী চিল্লান দিয়ে ওঠে, রত্নাকে জড়িয়ে ধরে। আর রত্নাকে উদ্দেশ্য করে রত্নার বান্ধবী বলতে লাগে, দোস্ত তাহলে তো আমার হয়েই গেল। যেহেতু তোর সাথে ছেলেটার ভালো সম্পর্ক, তুই কি একটু বলিস যে আমি ছেলেটাকে ভালোবাসি। রত্না তার বান্ধবীর মুখ থেকে এমন কথা শুনে বাকরুদ্ধ হয়ে যায়। নিজেকে সামলে নিয়ে রত্না তার বান্ধবীদেরকে উদ্দেশ্য করে বলতে লাগে, শোন, তুই ছেলেটাকে ভালোবাসিস না। প্রথম দেখায় কখনো ভালোবাসা হয় না। জন্মায় মোহ, যা স্থায়ী চিরস্থায়ী নয়। আর শোন, ছেলেটা অনেকটাই ভালো। যতদিন ধরে আমাদের বাসায় এসেছে একবারও আমার সাথে কথা বলার চেষ্টাও করেনি। এরকম ছেলে সব পাওয়া যায় না। তুই যদি সত্যিকারে ভালোবাসিস তাহলে নিজে গিয়ে তোর মনের কথা বলে দে। আমাকে কেন মাঝখানে আটকাচ্ছিস তুই? কথাটি বলে রত্না রায়হানকে ডাক দেয়। তারপরে একটা রিকশায় করে দুজনা বাসার উদ্দেশ্যে রওনা হয়। অন্যদিকে রত্নার বান্ধবীরা অবাক হয়ে যায় রত্নার এরকম কাহিনী দেখে। রত্না যাওয়ার পর রত্নার বান্ধবীরা বলা বলি করছে, দেখলি তোরা, রত্না আমাদের সাথে কেমন একটা ব্যবহার করলো। যেই বললাম ছেলেটার সাথে আমাদেরকে সেটিং করিয়ে দিতে, সেই রেগে গেল। এর কারণ বুঝতে পারছিস তোরা? রত্না বোধহয় ছেলেটাকে ভালোবাসে, আমাদেরকে ছেলেটার প্রতি দুর্বল দেখে অনেকটাই রেগে গেল। রত্নার বান্ধবীর কথা সবাই সায় জানায়। তারপর তারা বাসায় চলে যায়। অন্যদিকে রত্না আর রায়হান রিক্সা করে তাদের বাসার সামনে চলে আসে। রিক্সা থেকে নেমে ভাড়া মিটিয়ে বাসায় চলে যায়। রায়হান তার চিলেকোঠার রুমে চলে যায়, অন্যদিকে রত্না তাদের বাসায় চলে যায়। রায়হান রুমে গিয়ে ফ্রেশ হয়ে তার চাচিকে ফোন করে। আসসালামু আলাইকুম চাচি, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। বাবা ভালো আছি। কলেজে কি ভর্তি হয়েছিস তুই? আজ আমি এখানকার কলেজে ভর্তি হয়েছি। আঙ্কেলের মেয়ে আমাকে নিয়ে গিয়েছিল সকালে কলেজে। আচ্ছা বাবা, মন দিয়ে লেখাপড়া করিস। তোর বাবাকে বলতে হবে যে তুই তার অলক্ষী সন্তান নয়, তুই তার সুযোগ্য সন্তান। ইনশাল্লাহ চাচি, আমি একদিন দেখিয়ে দেব সবাইকে। তারপর রায়হান তার চাচির সাথে আরও কিছু কথা বলে ফোন রেখে দেয়। ফোন রেখে দিয়ে একটু রেস্ট নেয়। তখনই দরজায় কে যেন এসে কর্নারে। দরজা খুলে দেখতে পায় রত্নার মা। তখন রায়হান রত্নার মাকে উদ্দেশ্য করে বলতে লাগে, আসসালামু আলাইকুম আন্টি, কিছু বলবেন? হ্যাঁ বাবা, খাবার খেতে আসো। তারপর রায়হান রত্নার মায়ের পিছু পিছু খাবার টেবিলে চলে যায়। খাবার টেবিলে গিয়ে খাবার খেতে খেতে রায়হান রত্নার মা বাবাকে উদ্দেশ্য করে বলতে লাগে, আঙ্কেল একটা কথা বলবো, প্লিজ কিছু মনে করবেন না। হ্যাঁ বাবা, বলো কি বলবে। আসলে আঙ্কেল, আমি চাচ্ছিলাম প্রত্যেক দিন এখানে এসে খাবার খেয়ে যেতে হয়। এর থেকে আমি নিজে নিজে রান্না করতে পারবো। ছেলেকুটার রুমটাতে তো আমি অ্যাটাচড কিচেন রুম দেখতে পেলাম। রায়হানের এমন কথা শুনে রত্নার বাবা রায়হানের দিকে রাগের দৃষ্টিতে তাকিয়ে থাকে। বলতে লাগে, হঠাৎ এমন সিদ্ধান্ত নিচ্ছ কেন? আমি কি তোমাকে মানা করেছি আমার এখানে কেউ না? না আঙ্কেল, আসলে আমি তা বোঝাতে চাইনি। আমি বোঝাতে চেয়েছি প্রত্যেক দিন আপনার বাসায় এসে খেয়ে গেলে মানুষ কি ভাববে। মানুষ কি ভাবলো না ভাবলো তাতে আমার কিছু যায় আসে না। তোমাকে আমি নিজের ছেলের মতন মনে করি। আমার কোনো ছেলে নেই, আমি তোমাকেই আমার নিজের ছেলে মনে করি, বুঝতে পারছো এখন? তারপর রায়হান রত্নার বাবার সাথে আরও কিছু কথা বলা বলি করে খাওয়া দাওয়া শেষ করে তার রুমে চলে যায়। অন্যদিকে রত্না তার বাবা মাকে উদ্দেশ্য করে বলতে লাগে, আচ্ছা বাবা মা, ছেলেটাকে কি এত বিশ্বাস করা আমাদের উচিত? ছেলেটা আমাদের কোনো ক্ষতি করে চলে যেতে পারে।
আমি তোকে কতবার বলবো, আমি কখনোই লোক চিনতে ভুল করিনি, আর এইবারও করি নাই। ছেলেটা অনেক ভালো রে মা, আমি অনেক দেখেছি। কেন তুই হঠাৎ করে এমন কথা বলছিস আমাদেরকে? মানে বাবা, আমি বলতে চাচ্ছিলাম যে তোমাদের কাছ থেকে যদি তোমাদের প্রিয় জিনিসটাকে কেড়ে নেয় ছেলেটা, তখন তুমি কি করবে? রত্নার বাবা মেয়েটির মুখ থেকে এমন কথা শুনে কিছুক্ষণ ভাবতে লাগে। তারপর রত্নার বাবা রত্নার মুখেও প্রাণের দৃষ্টিতে তাকিয়ে থেকে বলতে লাগে, শোনো না, ছেলেটাকে আমি নিজের ছেলে মনে করেছি। সে যদি আমাদের কাছ থেকে আমাদের প্রিয় জিনিসটা যদি নিয়ে যায়, আমি তাকে ছেলে হিসেবে দিয়ে দেব হাসি মুখে। বাবার মুখ থেকে এমন কথা আশা করেনি রত্না। তারপর রত্না তার বাবা মার সাথে আরও কিছু কথা বলে তার রুমে গিয়ে পড়তে লাগে। অন্যদিকে রায়হান তার রুমে গিয়ে পড়তে লাগে। লেখাপড়া শেষ করে রাত্রি 10টার দিকে রায়হান ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালবেলা রায়হানের ঘুম ভাঙে প্রতিদিনের ন্যায় আজানের শব্দে। ঘুম থেকে উঠে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে উজু করে নামাজের উদ্দেশ্যে বের হয়। প্রত্যেক দিনের ন্যায় আজকে রত্নার বাবাকে দেখতে পায় না রায়হান। রায়হান মনে মনে ভাবতে লাগে, আঙ্কেলের কিছু তো হয়ে যায়নি, কিছু তো হলে অবশ্যই রত্না কিংবা ওর মা আমাকে গিয়ে বলতো। আজ আঙ্কেল নামাজ পড়তে যাবে না নাকি আজানের শব্দ শুনতে পায়নি, ঘুমিয়ে আছে। রায়হানের এমন ভাবনার মাঝে পেছন থেকে রত্নার বাবা রায়হানের কাঁধে হাত দিয়ে বলতে লাগে, কি বাবা, কি ভাবছো এমন? না মানে আঙ্কেল, প্রত্যেকদিন আমার জন্য আপনি অপেক্ষা করেন, আর আপনাকে আজ দেখতে পাচ্ছি না, তাই আর কি। তারপর রায়হানের রত্নার বাবার সাথে কথা বলতে বলতে মসজিদে সামনে চলে আসে। তারপর মসজিদে গিয়ে নামাজ পড়ে সকালের মনোরম পরিবেশটা উপভোগ করার জন্য ফুটপাত ধরে হাঁটছে। হাঁটাহাঁটির এক পর্যায়ে রত্নার বাবা রায়হানকে উদ্দেশ্য করে বলতে লাগে, তা বাবা, প্রস্তুতি কেমন তোমার? আজকে তো তোমার ফার্স্ট ম্যাচ, আর তোমাকে যে দায়িত্বটা আমি দিয়েছি, নিশ্চয়ই আমার মন ভাঙবে না তুমি? আঙ্কেল, আমি আমার বেস্টটা দেওয়ার চেষ্টা করব, বাকিটা আল্লাহর ইচ্ছা। তারপর রায়হান রত্নার বাবা আরও কিছুক্ষণ হাঁটাহাঁটি করে বাসায় চলে আসে। বাসায় এসে রায়হান সোজা তার রুমে চলে যায়। রুমে গিয়ে দেখে সকাল মাত্র 6টা বাজে। ভাবতে লাগে এখন চাচিকে ফোন করি। তারপর রায়হান তার চাচিকে ফোন করে। ফোন রিসিভ করে ওই পাশ থেকে রায়হানের চাচি বলতে লাগে, কেমন আছিস বাবা তুই? আলহামদুলিল্লাহ চাচি, ভালো আছি। তোমরা কেমন আছো? বাবা, আমরাও ভালো আছি। চাচি, আমার জন্য একটু দোয়া করো, আজকে প্রথম ফুটবল খেলবো ক্লাব থেকে। আমার দোয়া সব সময় তোর জন্য আছে। তারপর রায়হান তার চাচির সাথে আরও কিছু কথা বলে ফোন রেখে দেয়। ফোন রেখে বেডে শুয়ে একটু রেস্ট নেয়। তারপর শোয়া থেকে উঠে পড়তে লাগে। একটু পর দরজায় এসে কেউ যেন কর্নারে। দরজা খুলে দেখতে পায় রত্না দাঁড়িয়ে আছে। দরজা খুলতেই রায়হানকে উদ্দেশ্য করে রত্না বলতে লাগে, আপনাকে বাবা মা ডাকছে। তারপর রায়হান খাবার টেবিলে গিয়ে বসে পড়ে। খাওয়া দাওয়া শেষ করে রায়হান তার রুমে গিয়ে একটু রেস্ট নিয়ে রত্নাদের ফ্ল্যাটের সামনে এসে দরজায় কলিং বেল বাজাতে লাগে। অন্যদিকে রত্না শুয়ে থেকে তার বান্ধবীদের সাথে কথা বলছিল। তখনই কলিং বেল বেজে ওঠে। আরও রত্নার মা কিচেন রুম থেকে বলতে লাগে, রত্না মা, দেখ তো কি এসেছে। তারপর রত্না তার মায়ের বলা কথা অনুযায়ী শোয়া থেকে ওঠে। দরজা খুলে দেখে রায়হান দাঁড়িয়ে আছে। তারপর রত্না রায়হানকে উদ্দেশ্য করে বলতে লাগে, কি হয়েছে এখন, আবার কি চাই? আসলে আঙ্কেল কি বাসায় আছে? আজকে তো আমাদের ক্লাবের সাথে অন্য ক্লাবের খেলা আছে, একটু সকাল সকাল যেতে হবে না? সোফায় গিয়ে বসো, আমি বাবাকে ডেকে দিচ্ছি। তারপর রায়হান সোফায় গিয়ে বসে থাকে। একটু পর রায়হানের সামনে এসে রত্নার বাবা বলতে লাগে, সরি বাবা, আজকে লেট হয়ে গেল। চলো চলো, জলদি চলো, আজকে আবার ম্যাচ শুরু হতে অনেকটা লেট হয়ে যাবে। রায়হান আর কিছু বলে না। রত্নার বাবার পিছু পিছু গিয়ে তাদের গাড়িতে ওঠে। ক্লাবের মাঠের উদ্দেশ্যে রওনা হয়। একটু পর গাড়ি এসে ব্রেক করে মাঠের সামনে। রত্নার বাবা গাড়ি থেকে নেমে ক্লাবের উদ্দেশ্যে রওনা হয়। তার পিছু পিছু রায়হানও যেতে লাগে। ক্লাবে এসে দেখতে পায় সবাই উপস্থিত। তারপর ছেলেগুলোকে নিয়ে ফুটবল মাঠের উদ্দেশ্যে রওনা হয়। মাঠ দেখে তো রায়হান পুরোই অবাক। এক পলকে মাঠের দিকে তাকিয়ে থেকে রায়হান মনে মনে ভাবতে লাগে, এত বড় মাঠে আমি খেলবো, আর পুরো মাঠে কত মানুষজন। এরকম একটা মাঠে খেলতে পারবো এর আগে কখনোই আমি ভাবিনি। যাই হোক, আমার বেস্টটা দিয়ে খেলতে হবে, আর বাবাকে দেখিয়ে দেব আমি তার কুলাঙ্গার সন্তান নই, আমি তার সুযোগ্য সন্তান। রায়হান কথাগুলো মনে মনে ভাবছিল। হঠাৎ রায়হানের পেছন থেকে রত্নার বাবা রায়হানের কাঁধে হাত রাখে। তারপর রায়হানকে উদ্দেশ্য করে রত্নার বাবা বলতে লাগে, অনেক ভয় লাগছে তোমার? না আঙ্কেল, সেরকমটা না। শোনো, আমিও একজন ফুটবলার ছিলাম, ঠিক সেরকম ভালো ফুটবল খেলিনি বলে ভালো কোনো জায়গায় আমি যেতে পারিনি।
যখন দেখলাম আমাকে নিয়ে ফুটবল হবে না, তখন বাবার ব্যবসায় দেখাশোনা শুরু করলাম। তখন থেকেই মাথায় চিন্তা আসলো আমি একটা ফুটবল ক্লাব করব, সেখানে গ্রামের প্রতিভাবান ছেলেদেরকে দিয়ে আমি ফুটবল খেলাবো। আমার স্বপ্নটা আজ বাস্তবে পরিণত হয়েছে। এখানে যা দেখছো প্রত্যেকটা ছেলেই গ্রাম থেকে নিয়ে এসেছি আমি। গ্রামের বড় বড় টুর্নামেন্টে আমি যেতাম, আর সেখান থেকে ভালো খেলোয়াড়দের আমি নিয়ে আসতাম। তুমি কোনো ভয় পেও না, ফোকাসটা রাখো ম্যাচের দিকে। তারপর রত্নার বাবা রায়হানের হাতে একটা ব্যাগ গুজে দেয়। রায়হান ব্যাগটা খুলে দেখে বুট আর জার্সি। তারপর চেঞ্জিং রুমে গিয়ে বুট আর জার্সি পরে বের হয়। সবাই একত্র হলে রত্নার বাবা তাকে কোন পজিশনে খেলবে সেগুলো বলে দেয়। একটু পর খেলা শুরু হয়। রায়হানরা প্রথমে থেকে একটা গোল খেয়ে যায়। তখন রায়হান সকলকে মোটিভেশন দেয়। একটু পর আর একটা গোল খেয়ে যায়। তখন রায়হান মাথা ঠিক রেখে সকলকে মোটিভেশন দিতে লাগে। এভাবেই খেলার অর্ধেক সময় পার হয়ে যায়। প্রত্যেকটা প্লেয়ার মাঠে হতাশা নিয়ে বসেছিল। তখন রত্নার বাবা এসে সকলকে উদ্দেশ্য করে বলতে লাগে, দেখো, তোমাদের ম্যাচটা জিততে হবে এমন কোনো কথা নাই। খেলাতে হার জিত থাকবে, মানে এই না যে তোমরা হতাশ হবে। এখনো খেলার অর্ধেক সময় পড়ে আছে। আর রায়হানকে মিডফিল্ড থেকে তুলে এনে স্ট্রাইক পজিশন দাও, আর মিডফিল্ড পজিশনে সামিউল সামলাও। তারপর রত্নার বাবা আরও কিছু কথা বলতে লাগে তাদেরকে উদ্দেশ্য করে। একটু পরে পরে ফাঁসি দেয়। আবারও খেলা শুরু করে। খেলার কিছুক্ষণ যাওয়ার পর রায়হান একটা গোল করে। পুরোটাই স্টেডিয়াম তখন জয় জয়কার রায়হানের। পুরো স্টেডিয়ামের লোক যখন রায়হানের নাম ধরে ডাকছিল, তখন রায়হান অনেকটাই আর খেলার প্রতি অনেকটাই মোটিভেশন ফিরে পায় সে। একটু পর রায়হান আরও একটি গোল করে। খেলায় সমতা ফিরে আসলে সকলে অনেকটাই উদযাপন করে। তারপরে রায়হান অনেকটাই মনোযোগ দিয়ে খেলতে লাগে। একটু পর আরও একটি গোল করে। খেলায় এগিয়ে থাকে রায়হানদের ক্লাব। এভাবে খেলা শেষ হয়ে যায়। তখনই রত্নার বাবা ক্লাবের প্রত্যেকটা ছেলেকে এসে রায়হানকে বাহবা দিতে লাগে। তারপর রত্নার বাবা এসে রায়হানকে অনেক বাহবা দিতে থাকে। খেলা শেষ করে ট্রফি নিয়ে তাদের ক্লাবের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। তখন রত্নার বাবা গাড়িতে থাকা প্রত্যেকটা খেলোয়াড় বন্ধুকে উদ্দেশ্য করে বলতে লাগে, এই জয়টা আমাদের কাছে স্বপ্নের মতন ছিল, যা আজ পরিপূর্ণ হলো। প্রত্যেকেই অনেক ভালো খেলেছ, বিশেষ করে রায়হান আজ অনেক ভালো খেলেছ। তাই আজ আমার পক্ষ থেকে একটা ট্রিট দেব। সবাই ক্লাবে গিয়ে ফ্রেশ হয়ে ক্লাবের পাশে থাকা রেস্টুরেন্টে চলে যেও। আমি ওখানে অপেক্ষা করব তোমাদের জন্য। তারপর রত্নার বাবা অন্য আরেকটি গাড়ি নিয়ে চলে যায়। আর রায়হানদের ক্লাবের টিম বাসে করে তাদের ক্লাবের সামনে এসে নেমে যে যার জামা কাপড় নিয়ে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে বসে থাকে। এক এক করে সবাই ফ্রেশ হয়ে নেয়। তারপর রেস্টুরেন্টে চলে যায়। রেস্টুরেন্টে গিয়ে দেখতে পায় আগের থেকেই সেখানে বসে আছে রত্নার বাবা। তারপর রত্নার বাবা তাদেরকে হাত দিয়ে ইশারা দিয়ে রত্নার বাবার দিকে যেতে বলে। তারপর সবাই গিয়ে এক এক করে টেবিলে বসে পড়ে। তখনই রত্নার বাবা সেখানে থাকা ওয়েটারকে ডেকে বলতে লাগে, এখানে 15 প্লেট বিরিয়ানি নিয়ে আসো, আর প্রত্যেকের জন্য একটা করে কোক আনবে। ওকে স্যার, একটু ওয়েট করেন, আমরা নিয়ে আসছি। তারপর ওয়েটার গিয়ে 15 প্লেট বিরিয়ানি নিয়ে এসে সকলকে দেয়, প্রত্যেকে একটা কোক সহ। তারপর এক এক করে সবাই খেতে লাগে। খাওয়া দাওয়া শেষ হওয়ার পর প্রত্যেকের উদ্দেশ্যে একটা করে খাম এগিয়ে দেয় রত্নার বাবা। খামটা হাতে নিয়ে সামিউল বলতে লাগে, এই খামের ভিতরে কি আছে আঙ্কেল? সেটা না হয় তুমি খামটা খুলে দেখো। তারপর সামিউল খামটা খুলে দেখে খামের ভেতরে টাকা। তোমাদেরকে বলেছিলাম তোমরা যদি ম্যাচটা জিততে পারো তোমাদের প্রত্যেককে 10,000 টাকা করে দেব। এটা তোমাদের সেই উপহার। রত্নার বাবার মুখ থেকে এমন কথা শুনে প্রত্যেকে চিল্লানি দিয়ে ওঠে আর বলতে লাগে, অনেক অনেক ধন্যবাদ আঙ্কেল আপনাকে। তারপর যে যার বাসায় চলে যায়। অন্যদিকে রায়হান আর রত্নার বাবা সেই রেস্টুরেন্টে বসেছিল। তারপর রায়হানকে আরেকটি কাম এগিয়ে দেয়। তখন রায়হান রত্নার বাবাকে উদ্দেশ্য করে বলতে লাগে, আঙ্কেল আমাকে তো দিয়েছেন আরেকটি কেন? কারণ তোমার জন্যই আজকে ম্যাচটা জিতেছি, এর জন্যই এটা আমার পক্ষ থেকে উপহার। আর হ্যাঁ, এভাবে খেলে যাবে সবসময়। ওকে আঙ্কেল। তারপর রায়হান আর রত্নার বাবা আরও কিছু কথা বলে রেস্টুরেন্ট থেকে বের হয়ে গাড়ি নিয়ে বাসার উদ্দেশ্যে রওনা হয়। বাসায় এসে রায়হান সোজা তার রুমে চলে যায়। রুমে আসা তার গ্রামের বন্ধু স্বাধীনকে ফোন করে রায়হান। কিরে দোস্ত, কেমন আছিস তুই? হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি। তা তুই কোথায় গেলি? আমাদেরকেও বলার প্রয়োজন মনে করলি না? আসলে অনেক রেগে গিয়েছিলাম, তাই তোদেরকে বলতে পারিনি। তা হঠাৎ কি মনে করে আমাকে ফোন করলি তুই? না মানে তেমন কিছু না,
তোর এই নাম্বারে বিকাশে আমি কালকে সকালে কিছু টাকা পাঠিয়ে দেবো, তুই কি আমার চাচিকে দিয়ে আসবি? হ্যাঁ আচ্ছা, তা দিয়ে আসবো। তোর বাবা না মাঝে মাঝে আমার দোকানে এসে তোর কথা জিজ্ঞাসা করে, আর জিজ্ঞেস করে তোর সাথে কথা বলি কি না, তুই কোথায় আছিস এইসব বলে। তুই কাছে নেই, এর জন্যই অনেকটাই খারাপ লাগছে। নিউজ চাই তার। বাদ দে এসব কথা, এগুলোর লোক দেখানো অভিনয় মাত্র। তারপর রায়হান স্বাধীনের সাথে আরও কিছু কথা বলে ফোন রেখে দেয়। তারপর রায়হান তার চাচিকে ফোন করে বলতে লাগে, আসসালামু আলাইকুম চাচি, কেমন আছো তুমি? ওয়ালাইকুম আসসালাম বাবা, তোর আজকে খেলা ছিল, কেমন খেললি? হ্যাঁ চাচি, অনেক ভালো খেলেছি আর আমরাই পেরেছি। এরপরে যে কয়েকটা ম্যাচ হবে, যদি জিততে পারি তাহলে আমাদেরকে 10,000 টাকা করে দেওয়া হবে ক্লাব থেকে। তাহলে তো হয়ে গেল, তোর চলাফেরা করার খরচ তো তুই পেয়েই গেলি। এখন মন দিয়ে পড়াশোনা করবি আর কাজলা করবি। আচ্ছা চাচি, স্বাধীনের দোকানে গিয়ে তুমি 10,000 টাকা নিয়ে এসো, আমি পাঠিয়ে দেব। আমার প্রথম ইনকাম আমি তোমাদেরকে দিতে চাই, যেহেতু আমি বাড়িতে নাই, তোমাদেরকে কোনো কিছু কেনাকাটা করে দিতে পারবো না, তার কারণে 10,000 টাকা দিলাম, তোমার মন মতো জিনিস কিনে নিও। টাকা দেওয়ার কোনো দরকার ছিল না, তোর নিশ্চয় চলতে অনেক কষ্ট হবে। না চাচি, সমস্যা হবে না। তারপর রায়হান স্যার চাচির সাথে আরও কিছু কথা বলে ফোন রেখে দেয়। খাটে শুয়ে একটু রেস্ট নিচ্ছিল, অমনি দরজায় এসে কড়া নাড়ে রত্না। দরজা খুলতে রত্না রায়হানকে উদ্দেশ্য করে বলতে লাগে, আপনাকে বাবা মা ডাকছে খাবার খাওয়ার জন্য, জলদি চলেন। আচ্ছা তুমি যাও, আমি আসছি। কথাটি বলেই তার রুমের দরজা লাগিয়ে রত্নার পিছু পিছু যেতে লাগে। খাওয়া দাওয়া করে রত্না তার রুমে গিয়ে লেখাপড়া করে ঘুমিয়ে পড়ে। পরের দিন ঘুম ভাঙে আজানের শব্দে। প্রত্যেক দিনের ন্যায় ঘুম থেকে উঠে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে রত্নার বাবার সাথে নামাজ পড়ে একটু হাঁটাহাঁটি করে বাসায় চলে আসে। বাসায় এসে রেহান বেডে শুয়ে মোবাইল চাপছিল, তখনই দরজায় কে যেন কর্নারে। দরজা খুলে দেখতে পারে রত্নার সামনে দাঁড়িয়ে আছে। তারপর রত্নাকে উদ্দেশ্য করে রায়হান বলতে লাগে, এত সকালে তুমি এখানে, কিছু কি হয়েছে? না, এমনি ছাদে আসলাম, একা একা ভালো লাগছিল না, আপনার জন্য কফি বানিয়ে এনেছি, আসেন ছাদে বসে একটু আড্ডা দেওয়া যাক। রত্নার মুখ থেকে এমন কথা শুনে অবাকের অষ্টম পর্যায়ে পৌঁছে যায় রায়হান। নিজেকে সামলে নিয়ে রত্নাকে উদ্দেশ্য করে রায়হান বলতে লাগে, নিশ্চয়ই এর মাঝে কোনো কাহিনী আছে, না হয়তো আপনি আমাকে এমনি এমনিতে কফির অফার করতেন না। না তেমন কিছুই না, এমনি ভালো লাগছিল না একা একা। আজ খুব সকালে ঘুম ভেঙে গেছে, নামাজ পড়ে ছাদে আসবো, তখনই মনে পড়লো কফি সাথে নিয়ে যাওয়া যাক। তারপর আপনার কথা মনে পড়তে 2 কাপ কফি বানিয়ে ছাদে চলে আসি। ও তাই বলেন? তারপর রায়হান রত্নার হাত থেকে কফির মগটা নেয়, একটা চুমুক দিতে দেখতে পাই কফিটা অনেক স্বাদ হয়েছে। আর একবার কফিতে চুমু দিতে যাবে, তখন রত্না রায়হানকে উদ্দেশ্য করে বলতে লাগে, আচ্ছা আপনার কি কোনো গার্লফ্রেন্ড কিংবা গফ নেই? রত্নার মুখ থেকে এরকম কথা শুনে কাশি উঠে যায় রায়হানের। রত্না নিজের অজান্তে রায়হানের কাছে চলে এসে রায়হানের মাথায় হাত দিতে লাগে। তারপর রায়হানের কাশি থামলে রত্নাকে এত কাছে দেখতে পেয়ে অনেকটাই অবাক হয়ে যায়। তারপরে রায়হানের কাছে থেকে সরে এসে রত্না রায়হানকে উদ্দেশ্য করে বলতে লাগে, আমার প্রশ্নের উত্তরটা তো দিন। রায়হান নিজেকে সামলে নিয়ে বলতে লাগে, আসলে আমি এই পর্যন্ত কাউকে ভালোই বাসিনি, তাহলে গার্লফ্রেন্ড থাকার তো কোনো প্রশ্নই আসে না। রায়হানের মুখ থেকে এমন কথা শুনে মুচকি হাসে রত্না। তারপর কিছুক্ষণ ভেবে ছাদে থাকা একটা গোলাপ গাছ থেকে গোলাপ ছিঁড়ে নিয়ে রায়হানের সামনে এসে রায়হানকে উদ্দেশ্য করে রত্না বলতে লাগে, তোমাকে বললে তুমি বিশ্বাস করবে কি না, কিন্তু আজ পর্যন্ত কোনো ছেলেকে আমি তেমন পাত্তা দিতাম না, কিংবা কোনো ছেলেকে নিয়ে কল্পনাও করিনি। কেন জানি না, তোমাকে সেই প্রথম দেখাতে ভালোবেসে ফেলেছি আমি। প্রথম দেখার পর থেকে তোমাকে নিয়ে আমি সব কিছু ভাবতে শুরু করেছি। আমি তোমাকে বলতে চাচ্ছি, আমি তোমাকে অনেক অনেক ভালোবাসি। রত্নার মুখ থেকে এমন কথা শুনে অবাক হয়ে যায় রায়হান। রত্নার এমন প্রশ্নের উত্তর কী দেবে বুঝতেই পারছে না। রায়হান মনে মনে ভাবছে, যেখানে আমার বাবা আমাকে বিশ্বাস করেনি, সেখানে আমার মুখ থেকে সব কথা শোনার পরেও রত্নার বাবা মা আমাকে ছেলে ভাবতে শুরু করেছে, তাহলে তাদের মেয়েকে কীভাবে আমি ভালোবাসি? এমন আর আপনাকে আমার পছন্দ না, সে প্রথম দেখাতেই রত্নাকে ভালোবেসে ফেলেছি, কিন্তু সেখানে আশাটুকু চাপা দিয়ে রেখেছি, কারণ এটা কখনো হবার নয়। কখনোই রত্নার সাথে রিলেশনে যাওয়া যাবে না আমার, তাহলে আঙ্কেল আন্টির সাথে প্রতারণা করা হবে। রায়হানের এমন ভাবনার মাঝে রত্না রায়হানকে উদ্দেশ্য করে আবারও বলতে লাগে,
কি হলো? আমার প্রশ্নের উত্তরটা তো দিন। রায়হান কিছুক্ষণ চুপ থেকে একটা গভীর নিঃশ্বাস ফেলে রত্নাকে উদ্দেশ্য করে বলতে লাগে, দেখো, তোমার বাবা মা নিজের ছেলের মতো আমাকে ভালোবাসে। ধরতে গেলে আমি তাদের ছেলে। তাহলে তুমি বলো, তাদের সাথে আমি কিভাবে প্রতারণা করি? এখানে আর প্রতারণার কথা উঠছে কেন? ধরতে গেলে আমি একটা রাস্তার ছেলে। রাস্তা থেকে কুড়িয়ে নিয়ে এসে তোমার বাবা মা এখানে রেখেছে, এমনকি 3 বেলা পর্যন্ত খেতে দিচ্ছে আমাকে। এখন যদি তোমার সাথে রিলেশনে জড়াই, তাহলে তো তাদের সাথে প্রতারণা করা হবে। কখনোই না, আমি আপনাকে ভালোবাসি। এখানে প্রতারণা করা কি হলো? কিন্তু আমি তো তোমাকে ভালোবাসি না। রায়হানের মুখ দেখে এমন কথা শুনে রত্না একটু অপ্রস্তুত হয়ে পড়ে। তারপর নিজেকে সামলে নিয়ে রত্না আবারও বলতে লাগে, আমি কি দেখতে এতটাই খারাপ যে আমাকে ভালোবাসা যায় না? না, তুমি মোটেও দেখতে খারাপ না। তুমি অনেক ভালো একটা মেয়ে। তুমি আমার থেকে বেটার কাউকে পাবে। আমার বেটার কাউকে লাগবে না, আমার আপনাকে লাগবে। তা কখনই হবার নয়। আমি আপনাকে ভালোবাসি না, আর কখনই ভালোবাসতে পারবো না। তারপর রত্না ছাদে আর না থেকে সোজা তার রুমে গিয়ে দরজা লাগিয়ে শুয়ে পড়ে। রায়হান থম মেরে সেখানে দাঁড়িয়েছিল। তারপরে রায়হান তার রুমে চলে যায়। রুমে গিয়ে খাটে শুয়ে থেকে আনমনে ভাবতে লাগে, মেয়েটাকে কি এভাবে ফিরিয়ে দেওয়া ঠিক হলো? এখন রুমে গিয়ে যদি উল্টাপাল্টা কিছু করে ফেলে? রায়হানের এমন ভাবনার মাঝে দরজায় এসে কর্নারে রত্নার মা। রায়হান ছোঁয়া থেকে উঠে গিয়ে দরজা খুলে দেয়। চলো বাবা, খেতে চলো। তারপর রায়হান খাবার টেবিলে গিয়ে বসে পড়ে। একটু পর রত্না বাবা এসে খাবার টেবিলে বসে রত্নাকে না দেখতে পেয়ে রত্নার মাকে উদ্দেশ্য করে বলতে লাগে, রত্না কই, দেখছি না তো ওকে। সকালে ছাদে গিয়েছিলি, তারপর দরজা লাগিয়ে রুমের ভিতর আসে আর বের হয়নি। যাও ওকে ডেকে নিয়ে আসো। অনেকবার গিয়ে দেখছি কিন্তু আসেনি। যাও তো রায়হান, তুমি গিয়ে ডেকে নিয়ে আসো। রত্নার বাবার মুখ থেকে এমন কথা আশা করেনি রায়হান। রায়হান একটু ভরকে গিয়ে রত্নার বাবাকে উদ্দেশ্য করে রায়হান বলতে লাগে, আঙ্কেল, আপনি কি আমাকে বলছেন? রায়হানের এমন কথা শুনে রত্নার বাবা একটু মুচকে হাসে। রায়হানকে উদ্দেশ্য করে আবারও বলতে লাগে, হ্যাঁ বাবা, তুমি একটু যাও, গিয়ে রত্নাকে ডেকে নিয়ে আসো। তারপর রায়হান রত্নার বাবার বলা কথা অনুযায়ী রত্নার রূপের সামনে গিয়ে কড়া নাড়ে। মা, তুমি আবার এসেছো? আমি তো একবার বলেছি খাবার খাবো না। আমি আপনার মা না, আমি রায়হান। তুমি আবার এসেছো কেন? আপনি কি আমার উপর জেদ দেখিয়ে খাবার খাচ্ছেন না? দেখেন, আমি যা বলেছি আপনার ভালোর জন্যই বলেছি, একটু বোঝার চেষ্টা করুন। অমনি দরজা খুলে রায়হানকে ভেতরে টেনে নিয়ে যায়। খাটে ফেলে দিয়ে রায়হানের ওপর উঠে রত্না রায়হানকে উদ্দেশ্য করে বলতে লাগে, আমি কিছু শুনতে চাই না। আমি যে আপনাকে ভালোবাসি, এতে আপনি রাজি কি না? না না, এটা কখনই হবার নয়। রায়হানের কথা শুনে রত্না নিজেকে কন্ট্রোল করতে না পেরে ঠোঁটে ঠোঁট লাগিয়ে দেয়। কিছুক্ষণ পরে ছেড়ে দিয়ে রায়হানকে উদ্দেশ্য করে রত্না বলতে লাগে, তুমি কি আমার বাবাকে ভয় পাচ্ছ? হ্যাঁ, তাছাড়াও আমিও তোমাকে অনেক ভালোবাসি। বাবার সাথে আমি অনেকটা ফ্রি। ছাদ থেকে এসে আমার রুমে ঢুকতেই বাবা আমার পিছু ডাকে, আমাকে প্রশ্ন করে। তখন আমি বাবাকে সব কিছু খুলে বলি। বাবা মা তোমাকে অনেক পছন্দ করে, মেয়ের জামাই হিসেবে। কথাটি বলেই রায়হানের বুকে মুখ লুকায় রত্না। হয়েছে, আর লজ্জা পেতে হবে না। চলো, আঙ্কেল আন্টি খাবার টেবিলে আমাদের জন্য ওয়েট করছে। তারপরে দুজন রুম থেকে বের হয়ে যায়, খাবার টেবিলে এসে বসে পড়ে। তারপর রত্নার মা এক এক করে সবাইকে খাবার সার্ভ করতে লাগে। খাওয়া দাওয়া শেষ করে রায়হান তার রুমে চলে যায়। রুমে গিয়ে ফ্রেশ হয়ে কলেজে যাওয়ার উদ্দেশ্যে রওনা হয় রায়হান। বাসার নিচে এসে দেখে রত্না দাঁড়িয়ে আছে। তারপর দুজনে কলেজের উদ্দেশ্যে রওনা দিয়ে অন্যদিকে রত্নার বান্ধবীরা কলেজের গেটের সামনে দাঁড়িয়ে থেকে আড্ডা দিচ্ছিল। তখন রায়হান রত্নাকে আসতে দেখে অবাক হয়ে যায় তারা। রিক্সা থেকে নেমে রত্না ভাড়া মিটিয়ে রত্না তার বান্ধবীদের দিকে যেতে লাগে। অন্যদিকে রায়হান সোজা তার ক্লাসরুমে গিয়ে বসে থাকে। রত্না তার বান্ধবীদের কাছে যেতে রত্নাকে উদ্দেশ্য করে রত্নার বান্ধবীরা বলতে লাগে, কি রে রত্না, কি ব্যাপার? আজ তুই ওই ছেলেটার সাথে আসলি যে? তুই কি ওকে চিনিস? কালকে বললাম ওর সাথে একটু সেটিং করে দে আমার, আর আজকে তুই নিয়ে ঘুরছিস। তারপর রত্না তার বান্ধবীদেরকে উদ্দেশ্য করে শুরু থেকে শেষ পর্যন্ত বলে। রত্নার বান্ধবীর রত্নার মুখ থেকে এইরকম কথা শুনে হাঁ বনে যায়। কিছুক্ষণ সেখানেই দাঁড়িয়ে থেকে আড্ডা দিয়ে ক্লাসের উদ্দেশ্যে রওনা হয়।
রত্না আর রত্নার বান্ধবীরা ক্লাসে ঢুকতেই এসে ক্লাস করাতে লাগে। এক এক করে সবগুলো ক্লাস শেষ করে বাড়ির উদ্দেশ্যে বের হয় রত্না আর রায়হান। একটা রিক্সা নিয়ে আবারও দুজন বাসার উদ্দেশ্যে রওনা হয়। বাসার সামনে গিয়ে রিক্সা থেকে নেমে রত্না তার বাসার উদ্দেশ্যে রওনা হয়। রায়হান তার চিলেকোঠার রুমে চলে যায়। রায়হান তার রুমে গিয়ে ফ্রেশ হয়ে একটু রেস্ট নিয়ে রুম থেকে বেরিয়ে ছাদে এসে ফুল গাছগুলোতে পানি দিতে লাগে। তখনই রত্না এসে পেছন থেকে রায়হানকে জড়িয়ে ধরে। হঠাৎ পেছন থেকে কেউ জড়িয়ে ধরাতে দেখে রায়হান চমকে গিয়ে পেছনে ফিরে দেখে রত্না দাঁড়িয়ে আছে আর তার দিকে তাকিয়ে থেকে হাসছে। তখনই রত্নার বাবার একটা জরুরি কলার সাথে ছাদে আসে। ছাদে এসে মেয়ে আর রায়হানকে এই অবস্থায় দেখে অনেকটাই লজ্জায় পড়ে যায় সে। তারপর নিজেকে সামলে নিয়ে অন্য পাশ ফিরে কথা বলতে লাগে। হঠাৎ ছাদে কেউ আসার শব্দ শুনে পেছনে ঘুরে দেখে রত্না তার বাবার অন্যদিকে ফিরে কার সঙ্গে যেন কথা বলছে। তারপর রত্নার বাবা কথা বলা শেষ করে নিচে চলে যায়। রত্নার বাবা ছাদ থেকে চলে যেতে রত্নাকে উদ্দেশ্য করে রায়হান বলতে লাগে, হঠাৎ এরকমভাবে এসে জড়িয়ে ধরার কি দরকার ছিল? এমনিতে কেন, কি হয়েছে? তোমার বাবা তো দেখে ফেলেছে তুমি আমাকে এভাবে জড়িয়ে ধরেছিলে, আর এটা তো পাবলিক প্লেসে, যখন তখন ছাদে যে কেউ আসতে পারে। যদি আমাদের এরকম অবস্থায় অন্য কেউ দেখতো তাহলে কি হতো? কি হতো? আমি আমার বরটাকে জড়িয়ে ধরেছি, তা কি হয়েছে? তুমি বোধহয় ভুলে গেছো আমরা এখনো বিয়ে করিনি, আমরা দুজনেই লেখাপড়া করছি, আর মাথা থেকে এরকম চিন্তা বের করে দাও। তারপর রায়হান আর রত্না আরও কিছু কথা বলে রত্না ছাদ থেকে চলে যায়। রায়হানটা রুমে গিয়ে ফ্রেশ হয়ে খাটে একটু শুয়ে থেকে পড়তে বসে। রায়হানের পড়ার মাঝে কে যেন এসে দরজায় কর্নারে। রায়হান খাওয়ার টেবিলে বসে থেকেই বলতে লাগে, কে? আমি রত্না, দরজা খোলো। কেন, কি হয়েছে? দরজা খুলতে হবে কেন? বাবা মা তোমাকে ডাকছে, খাবার খেতে চলো। তুমি যাও, আমি আসছি। না, তোমাকে এখন আমার সাথে যেতে বলেছে বাবা। তারপর রায়হান পড়ার টেবিল থেকে উঠে রত্নার পিছু পিছু তাদের বাসায় গিয়ে খাবার টেবিলে গিয়ে দেখে রত্নার বাবা রত্নার মা আগে থেকে সেখানে বসে আছে। রায়হান গিয়ে খাবার টেবিলে বসতে রত্নার মা খাবার সার্ভ করতে লাগে। খাবারের মাঝে রত্নার বাবা বলে ওঠেন, রত্নার মা, রায়হান আর রত্নাকে তো বিয়ে অনেক আগে দিতে হবে, যা শুরু করেছে ওরা। রত্নার মুখ থেকে এইরকম কথা শুনে রায়হানের কাশি উঠে যায়। রত্না তার দিকে পানি এগিয়ে দেয়। রায়হান ঠক ঠক করে পানি খেয়ে ফেলে। রায়হান একটু ঠিক হতে রত্নার বাবা রায়হানকে উদ্দেশ্য করে বলতে লাগে, আমি ভাবছি তোমাদের বিয়েটা দিয়ে দেব খুব তাড়াতাড়ি। তোমার যেহেতু আপন বলতে এখন কেউই নেই, আমরাই তোমার আপন। ঘরোয়া ভাবেই বিয়েটা শেষ করতে চাই আমরা। তুমি কি বলো? আঙ্কেল, আপনারাই হচ্ছেন আমার অভিভাবক, তো আপনারা যা করবেন আমি তাতেই সন্তুষ্ট। তাহলে তো হয়েই গেল। তারপরও তোমার কি ঠিক সেই রকম আপন বলতে কেউ আছে এই শহরে? না আঙ্কেল, আমার সেরকম কেউ নেই। আমার একমাত্র আপন বলতে চাচ্ছি, তাকে বললে আসবে কিনা তাও জানি না। তারপর রত্নার বাবা আর কিছু বলে না, খাবার খেতে লাগে। খাবার খাওয়া শেষ হতে রত্নার বাবা আবারও রায়হানকে উদ্দেশ্য করে বলতে লাগে, আরেকটা কথা বাবা, তোমাকে বলতেই ভুলে গিয়েছিলাম, কালকে কিন্তু আমাদের বিভাগীয় পর্যায়ে ক্লাবের সাথে খেলা আছে, যা বলতে গেলে ফাইনাল বটে। ওইখানে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের চেয়ারম্যানও থাকবে। ওই ফুটবল খেলায় যে ভালো খেলবে তাকে তারা বাংলাদেশ ফুটবল টিমের জন্য নেবে। তা তোমার খেলা তো আমি দেখেছি, অনেক ভালো তুমি খেলো। আমি চাচ্ছি তুমি কালকেও অনেক ভালো খেলবে। কালকে সকাল সকাল ওঠো, আমাদের বের হতে হবে সকাল সকাল। তারপর রায়হান খাওয়া দাওয়া শেষ করে তার রুমে গিয়ে তার চাচিকে ফোন করে রত্নার বাবার বলা কথাগুলো সবকিছু তার চাচিকে বলতে লাগে। রায়হানের কথা শুনে তার চাচি রায়হানকে উদ্দেশ্য করে বলতে লাগে, শোন বাবা, তোর মুখ থেকে যেরকমটা শুনেছি নিশ্চয়ই লোকটা অনেক ভালো হবে, খারাপ চাইবে না। আমি তো আর আসতে পারবো না জানি, সে তো বাসার কী অবস্থা তার জন্যই বলছি। আমি তো আর আসতে পারবো না, জানিসই তো বাসার কী অবস্থা, তার জন্যই বলছি। আমাকে নিয়ে তোদের ভাবতে হবে না, তোরা বিয়ে করে ফেল, অনেক অনেক দোয়া রইল তোদের জন্য। তারপরে কি? কোনো কিছুই না। তোর বাবা দিন দিন কীরকম যেন হয়ে যাচ্ছে, মাঝে মাঝে এসে আমার কাছে তোর কথা জিজ্ঞেস করে। বোধহয় তোকে অনেক ভালোবেসে কাছে থাকতে বুঝতে পারেনি, দূরে চলে গেছিস, এখন বুঝতে পেরেছে। রায়হান তার চাচির সাথে আরও কিছু কথা বলে ফোন রেখে দেয়। পরের দিন সকালবেলা আজানের শব্দে ঘুম ভেঙে যায়। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিচে এসে দেখে রত্নার বাবা তার জন্য অপেক্ষা করছে। তারপর রত্নার বাবার সাথে গাড়িতে করে তাদের ক্লাবে চলে আসে। ক্লাবে এসে প্রত্যেকটা ছেলের সাথে রায়হান কথা বলে। তারপর আবারও গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে ফুটবল খেলার জন্য প্রত্যেকটা ছেলেকে নিয়ে। ফুটবল মাঠে ঢুকে দেখে রায়হান অনেক মানুষের সমাগম। রায়হান কখনো কল্পনাও করেনি যে আজকের ম্যাচে এত মানুষ হবে।
তখনই মাইকে অ্যানাউন্সমেন্ট হতে লাগে, সুপ্রিয় দর্শক শ্রোতা, আমাদের এখানে উপস্থিত আছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের চেয়ারম্যান, যে কিনা আজকে এই ম্যাচে ফুটবল ভালো খেলবে তাকেই বাংলাদেশ ফুটবল টিমের জন্য সিলেক্ট করবে। তাই খেলাতে অবশ্যই উত্তেজনাতে একটু থাকবেই, ধৈর্য ধরে মনোযোগ দিয়ে খেলা দেখবেন। হঠাৎ পেছন থেকে রত্নার বাবা রায়হানকে আর ছেলেগুলোকে ডেকে একত্র করে কিছু পরামর্শ দেন। তারপর সবাই এক এক করে চেঞ্জ হয়ে আসে। মাঠে খেলা স্টার্ট হয়। শুরুর দিকে রায়হান সেরকম একটা ভালো খেলতে পারেনি। হাফ অর্ধের রায়হানের একটা গোল দিতে পারেনি, কিন্তু প্রতিপক্ষ 2টা গোল দিয়ে দিয়েছে। তারপর রত্নার বাবা তাদেরকে শান্ত করে কিছু কথা বলে। শোনো, আমি তোমাদের আগেও বলেছি যে খেলায় হার জিত থাকবে, কিন্তু তোমরা তোমাদের বেস্টটা দেওয়ার চেষ্টা করবে। আমি তো জানি তোমরা কি রকম খেলো, কিন্তু আজ একটুও পারছো না। আর শোনো, ওই টিমে প্রত্যেকটা খেলোয়াড় কিন্তু ভালো খেলেছে। আমার স্বপ্ন আমার ক্লাব থেকে একটা ছেলে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের হয়ে খেলবে, এটাই আমি চাই। তোমরা নিশ্চয়ই আমার স্বপ্ন পূরণ করবে। তাহলে এখন তোমরা মন প্রাণ দিয়ে খেলতে থাকো। রত্নার বাবার কথা শুনে অনেকেই উৎসাহ পায়, বিশেষ করে রায়হান একটু বেশি উৎসাহ পায়। দ্বিতীয় অর্ধের খেলা শুরু হতেই অনেক ভালো পারফরমেন্স করে রত্নার বাবার ক্লাবের ছেলেপেলে। তার ভেতরে সবথেকে ভালো পারফরমেন্স করে রায়হান। 4টা গোল করে ম্যাচটা জিতে যায় রায়হান। রায়হানের খেলা সেখানে থাকা বাংলাদেশ ফুটবল ফেডারেশনের চেয়ারম্যান অনেকটাই ভালো লাগে, আর তারা রায়হানকে বেছে নেয় প্রত্যেকটা ছেলের মাঝ থেকে। খেলা শেষ হবার পর প্রাইজ মানি নিয়ে রায়হানদের টিমের বাস যখন ছাড়তে যাবে, তখন স্টেডিয়ামের পিয়ন এসে রত্নার বাবাকে বলতে লাগে, বাবা, তোমাকে স্যার ডাকছে। রত্নার বাবা পেছনে ঘুরে দেখতে পায় পিয়ন তাকে উদ্দেশ্য করে কথাগুলো বলছে। পিয়নের দিকে তাকিয়ে পিয়নকে উদ্দেশ্য করে রত্নার বাবা বলতে লাগে, কোন স্যার? বাংলাদেশ ফুটবল ফেডারেশনের চেয়ারম্যান। রত্নার বাবা অনেকটাই খুশি হয়। সে হালকা হলেও বুঝতে পেরেছে যে কি বলবে। তারপর রত্নার বাবা বাস থেকে নেমে যায়। তারপর বাস ড্রাইভারকে উদ্দেশ্য করে বলতে লাগে, তোমরা চলে যাও, ক্লাবে গিয়ে ওয়েট করো, আমি আসছি। তারপর রত্নার বাবা পিয়ন চাচার পিছু পিছু যেতে লাগে। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের চেয়ারম্যান যে রুমটাতে বসেছিল সেই রুমে রত্নার বাবা চলে যায়। রত্নার বাবাকে উদ্দেশ্য করে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের চেয়ারম্যান বলতে লাগে, আরিফ চৌধুরী, তুমি কি একটা ছেলে তৈরি করেছো? হ্যাঁ, হাফ টাইপের পরে একাই 4টি গোল করলো, আর খেলার পারফরমেন্সটা কত ভালো। বাংলাদেশ ফুটবল দল এগিয়ে যেতে এর মতো ছেলেদেরকে দরকার। আমি একে বাংলাদেশ ফুটবল দলের জন্য নিতে চাই, তুমি কি বলো? জি স্যার, আপনারা যা ভালো মনে করেন। এটা পূরণ করে 7 দিনের ভেতরে আমার সাথে যোগাযোগ করবে, আর হ্যাঁ, খুব দ্রুত করবেন, কারণ এর মতো ছেলেকে আমার হারাতে চাই না। স্যার, আপনাকে অনেক অনেক ধন্যবাদ বাংলাদেশ ফুটবল ফেডারেশনে চান্স দেওয়ার জন্য আমার ক্লাবের ছেলেকে। এভাবেই এগিয়ে নিয়ে যাও। তারপর রত্নার বাবা ফর্মটা নিয়ে সেই ঘর থেকে বেরিয়ে যায়। তারপর বাহিরে এসে একটা গাড়ি করে তারা ক্লাবে চলে যায়। ক্লাবে গিয়ে প্রত্যেকটা ছেলেকে প্রত্যেকবারে নেয় 10,000 টাকা করে দেওয়া হয়। রায়হানকে একটু বেশি টাকা দেয়। রত্নার বাবা রায়হানকে বলে না যে তাকে বাংলাদেশ ফুটবল দলের জন্য বেছে নেওয়া হয়েছে। তারপর ক্লাবেতে গিয়ে যে যার বাসায় চলে যায়। রত্নার বাবা আর রায়হান বাসার উদ্দেশ্যে রওনা হয়। বাসায় গিয়ে রায়হান তার রুমে চলে যায়। রুমে গিয়ে ফ্রেশ হয়ে চোখে বুঝে খাটে শুয়েছিল। অমনি রায়হান বুকের ওপর কেমন জানি ভার অনুভব করে। চোখ খুলে দেখে রত্না তার বুকের ওপর শুয়ে আছে। রত্নাকে বুক থেকে সরিয়ে দিয়ে রায়হান বলতে লাগে, তুমি এখানে কেন আর কিভাবে আসলে? আমি তো দরজা লাগিয়ে দিয়েছিলাম। দিনাজ সাহেব, আপনি দরজা লাগাতে ভুলে গিয়েছিলেন। আমি এসে তোমাকে ডাকতে যাব, দরজাতে হাত দিয়ে দেখি দরজা খোলা। রুমে এসে দেখি তুমি আরামে শুয়ে আছো, তাই একটু তোমার বুকের উপর শুয়ে পড়েছিলাম। তোমার কি লজ্জা শরম বলতে কিছু নেই? না, লজ্জা শরম বলতে কিচ্ছু নাই। কিছুদিন পর যার সাথে বিয়ে হবে তো কিসের লজ্জা বলো? তোমাকে আর খামখেয়ালি কথা বলতে হবে না। কিসের জন্য এখানে এসেছো বলো? তোমাকে বাবা মা ডাকছে খাবার খাওয়ার জন্য। তারপর রত্না আর রায়হান রুম থেকে বেরিয়ে খাবার টেবিলে গিয়ে খেতে লাগে। খাবার টেবিলে গিয়ে দেখে রত্না আর বাবা মা আগে থেকে সেখানে উপস্থিত। তারপরে রায়হান পাশে বসে খাবার খেতে লাগে। খাবার খাওয়ার এক পর্যায়ে রায়হানকে উদ্দেশ্য করে রত্নার বাবা বলতে লাগে, বাবা, আমার তো একটাই মেয়ে, চেয়েছিলাম অনেক ধুমধাম করে বিয়ে দিব, কিন্তু তার হবার কই বলো? তোমার তো তেমন কেউই নাই যে ধুমধাম করে বিয়ে দিব। তাই আমরা ভেবেছিলাম আগামীকাল ঘরোয়াভাবে বিয়েটা সেরে নি, শুধু কাজী আর 2-1টা সাক্ষী থাকলেই হবে। তুমি কি বলো বাবা?
আঙ্কেলের মুখ থেকে এমন কথা শুনে রায়হান অনেকটা অবাক হয়ে যায়। তারপরে নিজেকে সামলে নিয়ে রায়হান বলতে লাগে, আপনারা যা ভালো বোঝেন আঙ্কেল, এখন আপনারাই আমার অভিভাবক। তারপরও তোমার মতামত বলতে একটা কথা আছে না? আমার এই বিয়েতে কোনো আপত্তি নেই। তাহলে তো হয়েই গেল। তারপরে রায়হান খাওয়া দাওয়া শেষ করে তার রুমে চলে যায়। রুমে গিয়ে তার আর কোনো চিন্তা না করে রায়হান ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে রায়হান ঘুম থেকে উঠে রত্নার বাবার সাথে নামাজ পড়তে যায়। নামাজ পড়ে মসজিদের ইমামকে দাওয়াত দেয় রত্নার বাবা তার বাসায় আসার জন্য। তারপর বাসায় গিয়ে খাওয়া দাওয়া শেষ করে শপিং মলের উদ্দেশ্যে বের হয় তারা। শপিং মলে গিয়ে রায়হান রত্নাকে তার পছন্দের মতো শাড়ি কিনে দেয়, আর রত্না রায়হানকে তার পছন্দ মতো একটা পাঞ্জাবি কিনে দেয়। শপিং শেষ করে রেস্টুরেন্টে গিয়ে খাওয়া দাওয়া করে বাসায় চলে আসে। তারপর রত্নার বাবা তার বন্ধুদের এবং কাজীকে ফোন করে আসতে বলে। রায়হানের মার্কেট করার ব্যাগগুলো রায়হানের দিকে এগিয়ে দিয়ে আর রত্নার মার্কেট করা ব্যাগগুলো রত্নার দিকে এগিয়ে দিয়ে রত্নার বাবা বলতে লাগে, যাও তোমরা এগুলো পরে আসো। রত্নার বাবার কথা অনুযায়ী রায়হান রুমে গিয়ে জামা কাপড় পরিবর্তন করে আসে। অনেকক্ষণ অপেক্ষা করার পর দেখতে পায় কাজী আর সাথে বেশ কয়েকটা লোক বসার ভেতরে ঢুকেছে। রত্নার বাবা তাদের কাছে গিয়ে কুশল বিনিময় করে, রায়হানের সঙ্গে সবার পরিচয় করিয়ে দেয়। একটু পরে লাল বেনারসি শাড়ি পরে সেখানে উপস্থিত হয় কাজী সাহেব। রত্না আর রায়হানের বিয়ে পড়াতে লাগে। বিয়ের কাজ শেষ করে রত্নাকে তার রুমে পাঠিয়ে দেওয়া হয়। একটু পড়ানো রত্না রুমে চলে যায়। রুমে গিয়ে দরজা লাগিয়ে দিয়ে রায়হান সামনে আসতে যাবে, অমনি খাট থেকে উঠে রত্না রায়হানের সামনে এসে পা ধরে সালাম করতে লাগে। অমনি রায়হান রত্নাকে উদ্দেশ্য করে বলতে লাগে, কি করছো তুমি এগুলা? কেন? মা যে বললো নতুন স্বামীর পায়ে ধরে সালাম করতে হয়। তোমার মা ভুল বলছে, তোমার স্থান আমার পায়ে নয়, তোমার স্থান আমার বুকে। কথাটি বলে রায়হান রত্নাকে জড়িয়ে ধরে। তারপরে দুইজন হারিয়ে যায় ভালোবাসার কত গভীরে। পরের দিন সকালবেলা রায়হানের ঘুম ভাঙে অনেক দেরি করে। ঘড়ির দিকে তাকিয়ে দেখে সকাল 9টা বেজে গেছে। তারপর রায়হান ওয়াশরুমে চলে যায়। ফ্রেশ হয়ে এসে দেখে রত্না এখনও শুয়ে আছে। রত্নাকে ঘুম থেকে তুলে রায়হান ওয়াশরুমে পাঠিয়ে দেয়। রত্না ওয়াশরুম থেকে বের হয়ে রায়হান রত্না নিচে বসার রুমে চলে যায়। বসার রুমে রায়হান আসতে রত্না বাবা তার সামনে একটা দলিল এগিয়ে দিয়ে রত্নার বাবা বলতে লাগে, এই নাও বাবা দলিল, তোমাকে আমি আমার সব ব্যবসা বাণিজ্য লিখে দিলাম। আজ থেকে তুমি আমার ব্যবসা দেখাশোনা করবে প্লাস ফুটবল খেলবে। আর তোমার জন্য একটা সারপ্রাইজ আছে যা শুনলে তুমি অনেকটাই অবাক হবে। রত্নার বাবার মুখ থেকে এমন কথা শুনে রায়হান অবাক হয়ে যায়। তারপর নিজেকে সামলে নিয়ে রায়হান বলতে লাগে, এইগুলোর কি দরকার ছিল আঙ্কেল? আর কি সারপ্রাইজ? তোমাকে কথাটা বলতে ভুলে গিয়েছিলাম, তোমাকে বাংলাদেশ ফুটবল টিমের জন্য চয়েস করা হয়েছে। আর এই হচ্ছে সেই ফর্ম যেখানে সাইন করলে তুমি বাংলাদেশ ফুটবল টিমের হয়ে যাবে। রত্নার বাবার মুখ থেকে রায়হান এমন কথা শুনে অনেকটাই অবাক হয়ে যায়। তারপর নিজেকে সামলে নিয়ে রায়হান বলতে লাগে, দিনে এত এত সারপ্রাইজ পাবো কখনো আমি ভাবতেও পারিনি। অনেক অনেক ধন্যবাদ আঙ্কেল আপনাকে। জানি না আপনার সাথে সেই দিন দেখা না হলে আজ আমি কোথায় থাকতাম আর কি করতাম। তাহলে বাবা মন দিয়ে খেলবে আর নিজের নাম বাংলাদেশের টপ খেলোয়াড়দের মাঝে নিয়ে যাবে। ওকে আঙ্কেল। আঙ্কেল কি? হ্যাঁ, আজ থেকে আমি তোমার বাবা আর রত্নার মা হলো তোমার মা। ওহ সরি বাবা।